আলহামদুলিল্লাহ। আমি শুরু করি। দেখেন, এই জায়গায় লিখলে তো দেখা যাবে, তাই না? দেখা যাবে, তাই না? আচ্ছা, দেখেন 1 2 3 4 5, এই 5টা জিনিস আপনাকে শুধু জানতে হবে। ওই 50 মার্ক পেতে হবে। কয়টা জিনিস? 5টা। এই 5টা জিনিসের উপরেই আমার সব কারিশমা। এখন আপনারা মনে মনে হাসতে পারেন যে কি 5টা আবার কি? আসলে ইসলামের ভিত্তি কয়টি দেখেছেন তো? 5টি। তার মানে এই জন্য আমি 5টা থিওরির উপরে কাজ করেছি। আমরা বাংলাদেশের লোক না, বাংলাদেশ লিখতে কয়টা বর্ণ লাগে জানেন? 5টি। বাংলাদেশ লিখছেন তো? 5টি। এই জন্য এই 5টার উপরে আমি কাজ করছি। তার একটা হচ্ছে 2 + 2 = কত? 4। একটা হয়ে গেছে, আর 4টা। এরপরে হচ্ছে বর্ণ, কি লিখলাম? বর্ণ। তারপরে হচ্ছে ধ্বনি লিখলাম, কি লিখলাম? ধ্বনি। এরপরে হচ্ছে অক্ষর। খুব ভালো করে দেখেন, অক্ষর ইংলিশ হচ্ছে সিলেবল। এরপর হচ্ছে কমন সেন্স। কি সেন্স? কমন সেন্স। এই 5টা জিনিস আপনার কাছে আমি যতদিন আমি ক্লাস নেব এই শুধু এই 5টাই জিজ্ঞাসা করবো। মাঝে সাথে বলবে আপনি বর্ণ চেনেন না? হ্যাঁ, মাঝে সাথে বলবো আপনার কি একটা কমন সেন্স নেই? আপনি ধ্বনিটাও চেনেন না, আপনি অক্ষর চেনেন না? কোন ধরনের কথা এটা? এরকম করে বলবো, আর কিছুই বলবো না। এটা একটু মনে মনে গেঁথে রাখেন যে 2 + 2 বর্ণ, ধ্বনি, অক্ষর, ইংলিশ আছে সিলেবল, আর কি? কমন সেন্স। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন, তাই না? তাহলে কমন সেন্সটা কি? কমন সেন্স জিনিস একটু শেখাই। আর যদি আমি লিখতাম যে এই সুন্দরবন, কি বন গো? সুন্দরবন। আচ্ছা, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই সুন্দরবনে পশু আছে কি নাই, কমন সেন্স আপনারা কি বলবেন? আছে। তাহলে লিখলাম যে পশু আছে। কি আছে? পশু। এই ধরনের সুন্দরবন হচ্ছে পশু নদীর তীরে। তাহলে সুন্দরবনটা কোন নদীর তীরে? এটাকে আমাদের মুখস্থ করার দরকার আছে। তাহলে পরীক্ষা যদি আসে সুন্দরবনটা কোন নদীর তীরে? পশু নদীর তীরে। এই বাংলাদেশে যখন প্রথম আর্সেনিক পরীক্ষা হয়েছিল, কমন সেন্সের একটা ব্যাপার যে আমরা টিউবওয়েলের পানি আর্সেনিক পরীক্ষা করেছিলাম না নদীর পানি করেছিলাম? একটু কমন সেন্সে বলেন তো কোনটা মনে হয় আপনার কাছে? কোনটা মনে হয়? টিউবওয়েলে হয় না, ফাইন। তারপরে কমন সেন্স আপনার আছে। নদীর পানিকে আমরা খাই, এই জন্য পরীক্ষা করার দরকার নাই। ও পরীক্ষা করে কি করবো? যা খাই সেটা পরীক্ষা করে আমরা করি, কারণ এক্সট্রা কাজ করার টাইম নাই। আচ্ছা, টিউবওয়েল না চাপলে কি পানি ওঠে বলেন তো? এটা তো সহজ কথা। একটা রিক্সা চালককে যদি বলা হয় লেখাটা জানে না, আমার বাবা যেরকম লেখাটা জানতে না, তাকে যদি বলা হতো যে টিউবওয়েল না চাপলে কি পানি ওঠে, বলবে যে না। তার মানে প্রথম আর্সেনিক ধরা পড়ে চাঁপাইনবাবগঞ্জ। কোথায়? এই জন্য না চাপলে পানি উঠছে না, এই জন্য চাঁপাইনবাবগঞ্জ। মনে থাকবে তো? তাহলে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? আগে ফিল করেন, পরে লেখেন। আমি যদি বেঁচে থাকি লেখা লাগবে না, কারণ আমরা খাতা নিয়ে যাবো না মাথা নিয়ে যাবো? এই জন্য মাথায় ঢোকান। এত এক্সাইটেড হচ্ছেন কেন? আরো 1 মাস পরে ক্লাস শুরু হবে, কিন্তু আপনারা আগেই শুরু করে দিয়েছেন। আগে আপনি শুরু করেছেন। এবং আমি সৌভাগ্যবান বলছি তা না, আমি আসতে পেরেছি, এটা আপনাদের ভাগ্য। কেন আর একটু পরেই বুঝতে পারবেন। তাহলে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? আরেকটা প্রশ্ন, নার্সিং এর একটা প্রশ্ন বলছি যে গরুর দুধে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? তার উত্তর ছিল গাইবান্ধা। আচ্ছা, গরুর দুধ হয় গাই থেকে না বলদ থেকে? এই জন্য গাইবান্ধা। ক্লিয়ার? সিনেমার ভিতরে আমরা মদ খাওয়া দেখেছি, মদ কামড় দেখায় না চোর দেখায়? বলেন। চোর দেখে, এই জন্য চুয়াডাঙ্গা। তাহলে মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? কেমন লাগছে? বুঝলেন তো? মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, মাথা ভেঙে ভেঙে পড়ে, এই জন্য চুয়াডাঙ্গা মাথা ভাঙা নদীর তীরে। তাহলে মাথা ভাঙা পত্রিকাটি কোথা থেকে বের হয়? চুয়াডাঙ্গা থেকে। আজকে মনে করলো আমাদের বকুল ভাইয়ের বার্থডে, 10টার সময় কেক কাটা হবে, সুন্দর করে রুম সাজানো হয়েছে, কেক টেক রেডি। মনে করলো আমার সাথে একটা ছোট্ট বাচ্চা এসছে। এখন যখন এই বাচ্চাটা কেক কাটার আগে যখন এই বেলুন ছিঁড়তে যাবে, তখন আমরা সাধারণত কি বলি? কেক কাটার আগে কি ছিঁড়তে দিই? আমরা বলি যে বাবু ওটা খুলো না, খুলো না। তার মানে বেলুন শিল্পের জন্য খুল না। বুঝেছেন তো? মিলছে নাকি? তাই বলেন। এইভাবে সব প্রশ্ন পড়ানো হবে। প্রথম যখন শুনলেন যে কিরে 50 মার্ক দিবে, পাগল টাগল কোথায় বলে আমার মাথাও টাক, তাই না? এরকম মনে হচ্ছিল। আস্তে দেখবেন যে কেন টাক হয়েছে। সবার তেমনি টাক হয়, কিন্তু আমার কেন টাক হয়েছে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। আচ্ছা, কমন সেন্সটা আমি বোঝালাম, এখন যদি বর্ণ দিয়ে বোঝাই। আচ্ছা, যদি বলি আপনাদের যে কারেন্টের প্রথম বর্ণটি কি আর কর্ণফুলীর প্রথম বর্ণটি কি?
তাহলে কারেন্ট উৎপন্ন হয় কোন নদীতে? আচ্ছা, কারেন্ট দ্রুত গতি না ধীর গতি? তাহলে কোন নদীর স্রোত সবচেয়ে দ্রুত? যার নাম দ্রুত তার নাম খরস্রোত। এই জন্য খরস্রোত নদী কোনটা? বলছে কোন নদীকে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? আচ্ছা, কর্ণ মানে কি বলেন তো? কান। আচ্ছা, আমাদের কানের ভিতর দিয়ে ছিদ্র আছে কি নেই? এই জন্য কোন নদীর ভেতর দিয়ে টানেল তৈরি করা হয়েছে? মিলছে, দেখেছেন? তাহলে কোন নদীর ভেতর দিয়ে টানেল তৈরি করেছে? তার উত্তর কি? কর্ণফুলী। আমি যদি বলতাম যে পাথরের প্রথম বর্ণটি কি আর পঞ্চগড়ের প্রথম বর্ণটি কি, তাহলে পাথর শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? তাহলে পাথরের খনি আছে কোথায়? পাথরের জাদুঘর কোথায়? কোন জেলা থেকে বেশি পাথর আমদানি করা হয়? আচ্ছা, পদ্মা নদীর প্রথম বর্ণটি কি গো? আর মাটির ভিতরে কোনটা প আছে বলেন তো? পলি মাটি। কি মাটি? তাহলে পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? যে মাটি নদী বহন করে আনে সেটাই সবচেয়ে উর্বর মাটি। এই জন্য বাংলাদেশের সবচেয়ে উর্বর মাটির নাম কি? তাহলে কোন মাটিতে ফসল ভালো হয়? কেমন লাগছে? কেমন? ঠিক আছে তো? তাহলে এরকম করে যত প্রশ্ন আছে সব এরকম করে বোঝা যায়। কারণ দেখেন, একে সহজ করে বুঝবেন। এরকম শুধু এইটা না কিন্তু, তাই না? মনে করলাম পানির প্রথম বর্ণটি প আর পটুয়াখালীর প্রথম বর্ণটি প, এরকম বললাম। তাহলে পানির জাদুঘর কোথায়? পটুয়াখালী। আবার পটুয়াখালী কোন নদীর তীরে? পায়রা নদীর তীরে। আবার পায়রা নদী কোথায়? পটুয়াখালী। পায়রা বন্দর কোথায়? পটুয়াখালী। পায়রা সমুদ্র বন্দর কোথায়? পটুয়াখালী। পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায়? পটুয়াখালী। শেষ নাই ওর। মানে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আছে, শুধু অল্প একটু নিতে হবে। আর আমি তিনটা জিনিস আপনাদের কাছে চাইবো। একটা হচ্ছে যে যে বেশি ঘুমায় সে আমার কাছে একটা প্রিয়। দ্বিতীয় প্রিয় হচ্ছে যার পড়তে ভালো লাগে না। তৃতীয় হচ্ছে যে ভুলে যায়। এই তিনটা স্টুডেন্ট আমার প্রিয়। তাছাড়া খুব সারাদিন 24 ঘন্টা পড়ছে আমার প্রিয় না। ও আমার কাছে মনে মনে, আমি বলবো না কিন্তু মনে মনে ও আমার কাছে গাধা। সারাদিন পড়ছে। তার মানে কেন জানেন? বনের রাজা গাধা না সিংহ? সিংহ 18 ঘন্টা ঘুমায় আর গাধা 18 ঘন্টা পরিশ্রম করে। সঠিক জিনিসটা জানতে হবে। আমরা বলি যে যে পানির অপর নাম জীবন, বলি না? তাহলে আমরা কি ড্রেনের পানি খাবো? পানির অপর নাম জীবন, ড্রেনের পানি খান। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। সঠিকটা জানতে হবে যে কোনটা পড়লে হবে। এই খেলাটাই হচ্ছে সঠিক। এই সঠিক জিনিস যদি কেউ না জানে তাহলে হবে না। কেন? তার একটা উদাহরণ দিচ্ছে যে আমাদের এই বাংলাদেশের সংশোধন হয়েছে কতবার জানেন? সংশোধন হয়েছে 17 বার। সংবিধান সংশোধন হয়েছে কতবার? 17 বার। খুব ভালো করে দেখেন। লিখলাম মুজিবুর, মুজিবুর। এই মুজিবুর লিখতে কয়টা বর্ণ? যদি বলতাম হাসিনা লিখতে কয়টা বর্ণ? আচ্ছা, 4 আর 3 কত? 7। যখন আমৃত সরকার ছিল তখন আমরা পড়াতাম এই 7টা। তাহলে এর থেকে 7 মাইনাস করলে এখন কত হয়? সরকারকে আছে। তাহলে এখন ইম্পর্টেন্ট এইগুলো ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট কোনগুলা? এই হচ্ছে বিশুদ্ধ পানি বুঝে খাওয়া, আর কিছুই না। আমার কথা বুঝতে পারছেন? শেখ হাসিনা, শেখ মুজিব বলে বলে আমরা মুখে ফেনা উঠাইছি 15 বছর ধরে। এখনকার এটা হবে? মন থেকে বলেন। এখন অন্য মানুষ চলে এসেছে, কিন্তু এই টেকনিকটাই হচ্ছে আমাদের কাছে নেবেন, আর কিচ্ছু না। কারণ আপনারা কেন এখানে এসছেন? টাকা পয়সা খরচ করে ভর্তি কেন এখানে এসছেন? এই টেকনিকটাই শুধু, আর কিচ্ছু না। কিন্তু কেউ কাউকে কিন্তু চান্স পাই দেবে না, কিন্তু জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এই জন্য 3টা জিনিসের কথা, বেশি করে ঘুমাবেন, বেশি করে ঘুমাবেন, আর যখন যে কাজটা করবেন সেই কাজের প্রতি গুরুত্ব দেবেন। যখন যে কাজ, একই সাথে ফেসবুকও চালাবেন আবার পড়বেন, এটা করেন না। একসাথে দুইটা হয় না, একসাথে দুইটা হয় না, এটা সবসময় মনে রাখবেন। এই জন্য যখন যেটা করবেন, যখন পড়বেন তখন যদি আপনার টেবিলে মোবাইলও না থাকে, মোবাইলটা অন্য জায়গায় একেবারে বা একেবারে বেডের নিচে রেখে দেবেন। মোবাইল চোখেও পড়বেন না, পড়ে চোখের উপর পড়লেও আপনার পড়ার ক্ষতি হবে। আমার কথা বুঝতে পেরেছেন তো? কিন্তু মোবাইল ব্যবহার করবেন না তা না, অবশ্যই ব্যবহার করবেন। কারণ আমরা কি সবসময় এরকম, যেরকম ইস্পা নামে একটা পানি আছে কি নাই বলেন তো স্যার? আকিজ গ্রুপ এই পানিটা তৈরি করেছে। এই পানিটা আকিজ গ্রুপ তৈরি করে বলছে যে আমাদের পানি সব স্কয়ার, তাই আমি বলছি যে ইস্পা স্কয়ার। আচ্ছা, এই স্কয়ার মানে এই কয়টা? 2টা। এটা আপনার কমন সেন্স। তাহলে 2টা, তাহলে আমি এইটা স্কয়ার যদি মুছে দিই তাহলে আর একটা হলো। হলো কি জানেন? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। কি কি হলো? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। আমার দেশের পানির থেকে কি আসছে তাই দেখেন। ইস্পা পানির থেকে কি আসছে? এরকম পানির বোতল আছে কিনা জানি না, আপনারা জানেন? আছে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। নামগুলো কি মনে হয়েছে? যে যার আগে সে তার শিক্ষক, আর যে যার পরে সে তার কি? শিষ্য। তাহলে সক্রেটিসের ছাত্রের নাম কি? এর ছাত্রের নাম কি? এর ছাত্রের নাম কি? এরা মাতৃকুলের শ্রেষ্ঠ দার্শনিক।
সবার বাড়ি হচ্ছে গ্রিসে, তাহলে এদের সবার বাড়ি কোথায় গো? গ্রিসে। তাহলে সক্রেটিসের জন্ম কোথায়? প্লেটোর জন্ম কোথায়? অ্যারিস্টটলের জন্ম কোথায়? আলেকজান্ডারের জন্ম কোথায়? এনাকে 32 বছর বয়সে হেমলক বিষপানে মারা হয়েছিল। কত বছর বয়সে? মৃত্যুর আগে উনি বলেছিলেন প্লেটোকে, আমি যদি মরে যাই তাহলে আমার এই পাণ্ডুলিপিটা তুমি বের করবে। এই বের করেছিল। বইটার নাম দিয়েছিল কি জানেন? দ্য ডায়লগ অফ সক্রেটিস। বইটার নাম কি দিয়েছিল? আমরা হলে কি করতাম জানেন? গুরু তো মারাই গেছে, দ্য ডায়লগ অফ পাশা। গুরু তো মারাই গেছে। আমরা কিন্তু তাই না 30 বছর ধরে পড়াচ্ছি সারা বাংলাদেশে, আমাদের পড়াই সবাই নিয়ে ভাঙাচোরা খাচ্ছে, কিন্তু একজনও বলেনি যে এই পড়াটা আমি পাশা স্যারের কাছ থেকে শিখেছি। কেউ বলেনি, তাই না? আপনার কাছে যদি এসে এই ক্লাস নিত, আমার কোনো ছাত্র এসে নিত, আপনি বলতেন কি রে, কি হেভি ক্লাস তো, কিন্তু সে কিন্তু বলতো না যে এরকম। তার উদাহরণ একটা দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, দেখেন FACE কি লিখলাম, আর BOOK কি লিখলাম। আচ্ছা, ফেস লিখতে কয়টা লেটার আছে? এই জন্য 2004 সালে এটা আবিষ্কার হয়, এই জন্য কিন্তু। তাহলে ফেসবুক আবিষ্কার কত সালে? আচ্ছা, বুক লিখতে কয়টা লেটার গো? এই জন্য 4 তারিখে, 2004 সালের 4 তারিখ। প্রশ্ন হবে যে কোন মাসের 4 তারিখ? আমরা ফেসবুক পড়ছি না, এই জন্য ফেব্রুয়ারি মাস। কি মাস? কেমন লাগছে? বুঝতে পেরেছেন তো? তাহলে এটাকে আপনি ভুলে যাবেন? ফেসের বিভিন্ন ভঙ্গি দেখায় জোকাররা মানুষদেরকে হাসায়, ফেসের বিভিন্ন ভঙ্গি দেখাই জুকার মানুষদের কি হাসায়। এই জন্য ফেসবুকের জনক বা আবিষ্কারক আছে মার্ক জুকারবার্গ। আমার কথা কি আপনি বুঝতেছেন? তাহলে এই প্রশ্নটা মনে করুন পড়ালাম, আপনি এখন বাড়িতে যে আপনার ছোট বোন ভাই বা বন্ধুকে পড়ালেন যে ফেসবুক কত সালে, ও মুখস্থ পারছে না, আপনি বলেন যে গাদা দেখে এত সালে। আমি তো আপনাকে বললো যে ভাইয়া বা আপু খুব সুন্দর তো, কোথায় পেলে? এটা আমি তৈরি করেছি। মরে গেলেও বলবে না, মরে গেলেও বলবে না যে এটা অমুক স্যারের কাছে শিখেছে। কি সত্য না মিথ্যা? বাঙালিরা আছে অন্যের জিনিস কখনো বলতে পারে না। দেশটা তোমার বাবার নাকি, তাই না? তাহলে আমার বাবার দেশ, আমার বাবা স্বাধীনতা করেছে। কত 30 লাখ যে শহীদ হলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল, এরা কারা? এরা কারা? আমার কথা বুঝছো? তাই তুমি কে আমি কে, কথা বুঝতে পেরেছো? কিরকম একটা দৃশ্য। এই জন্য কথা বলতে হলেও সুন্দর করে, যে যতটুকু প্রাপ্য ততটুকু দিয়েই কথা বলতে হবে। কারণ আমরা বলছি যে এই রাজশাহী হচ্ছে কিন্তু নিউরনের রাজধানী। আমি মনে করি নার্সিং এর রাজধানী হচ্ছে রাজশাহী। সারা বাংলাদেশ যে যতই ভাব নিক, এইটা রাজধানী হবে। এবং একসময় এই এই রাজশাহীর এইটার কারণে এদের আর্থিক অবস্থা অনেক ডেভেলপ হবে, এটা আমি বিশ্বাস করি। এটা অনেকেই জানে না, কিন্তু এটা 10 বছর পরে এই ফিল্ডটা পাবে। প্রত্যেক বাড়ি বাড়িতে একসময় নার্সিং এর হয়ে যাবে। এবং এটা হচ্ছে সেকেন্ড ক্লাস জব, 3 বছর পরে এটা ফার্স্ট ক্লাস হয়। কয় বছর পরে ফার্স্ট ক্লাস হয়? 3 বছর পরে ফার্স্ট ক্লাস। কারণ এইটা আমি জানি, আমার ওয়াইফ বিশেষ নন ক্যাডার, আমার ওয়াইফ, আমরা তো জানি যে চাকরি বাকরি সম্বন্ধে কি ঘটনা। তার ফার্স্ট ক্লাস হওয়ার সাথে সাথেই অন্য ধরনের একটা ইমোশন, একটা আলাদা মুড এটা আছে। এবং সরকারি চাকরি, ওষুধপত্র সবকিছু আপনার কি ফ্রি, এটা যে সেই কথা নাকি? এবং আপনার গ্রামে তো যদি একটা পেশেন্ট যায়, আপনি যখন ওই সেবাটা করে দেবেন, তখন ও যে গ্রামে যায় কিন্তু গল্প করবে, অমুকের মেয়ে গো, অমুকের মেয়ে এত, আমি অবাক হয়ে গেছি, এত ভালো মেয়েটা, আমাদের সব সময় তদারকি করলো। সারা গ্রাম থেকে আপনার প্রশংসা। সত্য না মিথ্যা বলছি? কারণ বিপদের সময় পাশে যে থাকবে সেই প্রকৃত ফ্রেন্ড। তাহলে আমরা চলে আসি, এই যে এরকম এ করে বললো কি, দেখেন খুব ভালো করে দেখেন, লিখলাম PLAY। পেলে মানে কি বলেন তো? ক্লিয়ার? তাহলে যখন পেলে লিখেছি তখন প্রথম লেটারটা কি? কার নামের সাথে পি আছে? এই জন্য এই খেলার জন্ম দিয়েছে কে? প্লেটোর বাড়ি কোথায়? এই জন্য খেলার জন্ম হয়েছিল কোথায়? এই জন্য প্রথম অলিম্পিক কোথায় হয়েছিল? দেখেছেন? বলছে অলিম্পিক এয়ারলাইন্স কোন দেশের? গ্রিসের। মুখস্থ করা লাগবে। তাহলে সবগুলা প্রশ্ন যদি এরকম করা হতো যে গরুর দুধে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায়? মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? তাই না? বেলুন শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? খুলনা না? কি তার বেলুন শিল্পের জন্য কি কোন জেলা বিখ্যাত? ফেসবুক কত সালে আবিষ্কার হয়? আচ্ছা, কারেন্ট উৎপন্ন হয় কোন নদীতে? সবচেয়ে খরস্রোত নদী কোনটা? কোন নদীর ভেতর দিয়ে টানেল তৈরি করা হয়েছে? পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? তাই না? পাথর শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পাথরের খনি আছে কোথায়? পাথরের জাদুঘর কোথায়? কোন জেলা থেকে বেশি পাথর আমদানি করা হয়? প্লেটোর বাড়ি কোথায়? খেলার জন্ম দিয়েছে কে? এজন্য প্রথম অলিম্পিক হয়েছিল কোন দেশে? অলিম্পিক এয়ারলাইন্স কোন দেশের? কেমন লাগছে? দেখছেন?
পড়া কি বুঝেছেন? আমরা মুখস্থ করার জন্য পাগল হয়ে যাচ্ছি, আমরা মুখস্থ করার জন্য পাগল হয়ে যাচ্ছি। আসলে মুখস্থ লাগে নাকি তাই দেখেন যে মুখস্থ এটা লাগছে কিনা, আপনাকে ফিল করেন তাকে লাগছে কিনা, তাড়াহুড়া করা কিছু নেই। তাহলে আপনার কাছে আমি কয়টা জিনিস চেয়েছিলাম গো? 5টা, মনে আছে তো? এই 5টা জিনিস, তার মানে কি এখন আমরা করাচ্ছি। এই যে ক লিখলাম না, এটার নাম হচ্ছে বর্ণ। এটা যখন উচ্চারণ করা হয় তখন তার নাম ধ্বনি। এটা দেখেন নার্সিং একটা বাংলার প্রশ্ন, ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। এটা প্রশ্ন ছিল। ঠিক অক্ষর ছিল, লিখলাম GARDEN, গার্ডেন। এখানে সিলেবল আছে কয়টা? এই দেখেন 2টা। ঠিক এরকম যদি লিখতাম রংপুর, কি লিখলাম? এখানে অক্ষর আছে কয়টা? 2টা। তাহলে অক্ষর সিলেবলটা বুঝলেন? তাহলে আমরা 5টা জিনিসই কিন্তু কমন সেন্স কিছুক্ষণ আগেই বুঝাইছি। তাহলে এই 5টা জিনিসই কিন্তু আমরা বুঝতে পারলাম। এই যদি আমরা বুঝতে পারি, শত শত প্রশ্ন আমাদের হয়ে যাবে। আমরা যে পর্ব, এখন যদি আপনি জিজ্ঞাসা করে যে পাশা স্যার কেমন ক্লাস ছিল, আপনি বললেন ভালো। আচ্ছা, ভালোর পরের কি হবে? বেটার। তারপরে কি আছে? বেস্ট। পাশা স্যার বলছে গুড, বেটার, বেস্ট, এই যুগ এখন শেষ। এখনকার বাচ্চারা এত স্মার্ট, কিন্তু পড়ানোর টিচার নাই। যারা পড়াচ্ছি আমরা তারা হচ্ছে আগের আমালের, আর যারা পড়ছে তারা স্মার্ট যুগের। আমরা যে আগে মুখস্থ করেছি, আমরা মনে করছি মনে হয় মুখস্থের যুগ আছে, কিন্তু যুগ যে চেঞ্জ হয়ে গেছে এটা আমাদের মনে নেই। আমরা ওই আমার দাদা মুখস্থ করেছে, আমার বাবা মুখস্থ করেছে, আমি মুখস্থ করেছি, এখন আমার স্টুডেন্টদেরকে কি করাচ্ছি? আমার চিনিস এই পড়াদিন না করে এসে খবর আছে, এত সহজ না নার্সিং। এটা আমার মনে হয় সাধারণ টিচার। ইংলিশ টিচার বলছে যে ওসব কোনো ব্যাপার না, ইংলিশ বিশাল কঠিন জিনিস, এ খুব কঠিন। এইরকম করি ম্যাথের টিচার, ফিজিক্স টিচার সব পাইছে চিনাই গেল। আর সবাই কি বললো? মুখস্থ না করলে চান্স হবে না। পাশা কি বললো? ঘুমাতে হবে। কি বলে গেল? এই বাচ্চারা যত ঘুমাবে তত ব্রেন বাড়বে। এটি স্মার্ট যুগের বাচ্চা। এটা হাদিস থেকে আমি বলছি রে স্যার, এটা হাদিসের কথা বলছি। কারণ ফেরেশতাদেরকে বলেছিল আল্লাহ যে শ্রেষ্ঠ রূহগুলোকে আলাদা করো সুন্দর করে। আমরা যদি একটু আপেল কিনতে যাই, আমরা আপেল কিনতে গেলে কি করি? মনে করেন 2 কেজি আপেল কিনবো, বেছে নি না, উনি যা দেয় তাই নিতে চাই, একটু বেছে নিতে চাই না? একটা আম কিনতে গেলে বেছে নিতে, ড্রেস কিনতে গেলে বেছে নি না? ঠিক এরকম ফেরেশতা আমাদের রূহগুলো বেছে নিছিল। তারপরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ তুমি এগুলো বাঁচলে কেন? বলছে এটা আমার রাসূলের জন্য, এই উম্মত গুলো আমার রাসূলের জন্য দিব। তাহলে রাসূলের যারা উম্মত তারা কি স্মার্ট, সেখানে কি মুখস্থ করা চলে? আমার কথাটা বোঝেন, মিলেছে নাকি কথা? তাই দেখেন সেই যুগে আমরা এখন মুখস্থ করছি। মুখস্থ আসলে বলি কিছু নাই পৃথিবীতে, সব দেখা যায়। এখানে বসে কিন্তু আপনি আপনার বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনার মায়ের মুখ দেখতে পাচ্ছেন। ঠিক পড়াও ওইভাবে দেখা যায় যদি আপনি হৃদয় থেকে আসেন। যার যার চান্স আছে, দরকার আছে, সে ওই রকম দেখতে পারবে। আর যার চান্স দরকার নেই সে দেখতে পারবে না, তার চোখে দেখা যাবে না, তার চোখে দেখা যাবে না। এখান যে পদ্মার পার একবার দেখেছে সে কিন্তু পদ্মার পারটা ফিল করছে যে এই হচ্ছে পদ্মার পার। রুমে বসে দেখা যায় কি যায় না? ঠিক পড়া ওই রকম দেখা যায়। এই দেখার উপরেই আমি কাজ করছি যে আসলে দেখা যায় কিনা। অথচ আমরা সবাই কি করছি? মুখস্থ করছি। আমি যদি আপনাকে বললাম এই লিখলাম বর্ণ, লিখতে কয়টা বর্ণ দেখেন তো? এই জন্য বর্ণ 2 প্রকার। লিখলাম শব্দ, লিখতে কয়টা বর্ণ? এই জন্য শব্দ 3 প্রকার। তাহলে লিখলাম বন্দর, কি লিখলাম? লিখতে কয়টা বন্দর? এই জন্য বন্দর 4 প্রকার। তাহলে আমরা কি পড়বো? আমরা মুখস্থ করেছি সব জেনে শুনে, বন্দর 4 প্রকার, শব্দ 3 প্রকার, এরকম করেছি না? আপনি একবারে ভেবেছেন কেন এই কথা বলছি? দেখেন বলছে খুব ভালো করে বোঝেন কি লিখলাম দেখেন তো। আপনার ইংলিশে দুর্বল তাই তো? ইংলিশ দুর্বল না? দেখেন, আচ্ছা ফিল করেন এই 10 মানে কত? আপনি কমন সেন্সে বলেন। এটা কিন্তু আপনারা বলছেন সব, আমার তো আর বলার কিছু নেই, কারণ আপনি 5টা পেরেছেন, ইসলাম কায়েম হয়ে গেছে। আমার আর কিছু নেই, এখন যা বলবো সব আপনার কাছে কায়েম হয়ে যাবে। তাহলে এখানে কয়টা আছে? 10। আর এখানে কয়টা লেটার আছে গো? আচ্ছা 10 আর 2 যোগ করলে কত হয়? এই জন্য টেন্স 12 প্রকার। এই জন্য নাম টেন্স। আচ্ছা প্রথম তখন 10 বলেছিলাম, লেটার কয়টা বলেন তো? তাহলে একে যদি 3 দিয়ে ভাগ করি উত্তর হয় কত? এই জন্য প্রধানত 3 প্রকার, এক একটা 4 প্রকার, মোট 12 প্রকার। ওখানে উত্তর আছে, আমরা খুঁজে মরছি। আছে কি নাই? ওখানে উত্তর আছে, আমরা অন্য জায়গায় খুঁজে মরছি। ঠিক এরকম যদি বলতাম, ভালো করে দেখেন SENTENCE, কি লিখলাম? সেন্টেন্স। ফিল করেন আগে জিনিসটা, সেন্টেন্স। আগে ফিল করেন। বলছে
সেন্টেন্সে লেখার সময় সিলেবল আছে কয়টা? আপনি বলছেন কিন্তু, এই জন্য সেন্টেন্স প্রধানত দুই প্রকার। এই জন্য কিন্তু একটা আছে স্ট্রাকচার অনুযায়ী, একটা মিনিং অনুযায়ী, একটা গঠন অনুসারে, একটা অর্থ অনুসারে। প্রথম সিলেবলের ভিতরে লেটার কয়টা গো? এই জন্য তিন প্রকার। আর পরে সিলেবলের লেটার কয়টা? এই জন্য পাঁচ প্রকার। তাহলে 3 আর 5 যোগ করলে কত? দেখেন এই প্রশ্নগুলা কি, এটা আসলে কেউ পারতো না আপনারা? সমস্ত রাশি এই প্রশ্ন ধরা হয়, সেন্টেন্স কয় প্রকার বলবে 5 প্রকার। সমস্ত রাশি বিশ্বাস করেন, প্রত্যেকে 10 জনকে জিজ্ঞাসা করবেন, স্যারদের কাছে জিজ্ঞাসা করবেন সেন্টেন্স কয় প্রকার, বলবে 5 প্রকার, কে বলে 3 প্রকার, কে বলে 2 প্রকার, আসলটা বলবে না। দেখেন প্রশ্ন এখানে 4টা প্রশ্ন, ছোট্ট করে আমাদের ঠকাই চলে যাবে। সেন্টেন্স প্রধানত কয় প্রকার? স্ট্রাকচার অনুযায়ী কয় প্রকার? মিনিং অনুযায়ী কয় প্রকার? সেন্টেন্স কয় প্রকার? 4টা প্রশ্ন। প্রশ্ন 4টা আমরা একটু বুঝতে পারি। বলছে সক্রেটিসকে হেমলক একটা গাছের রস এই বিষ খাই মারা হয়েছিল। কি বিষ খাই মারা হয়েছিল? হেমলক গাছের রস। তাহলে এইটা ডাক্তারদের ক্ষেত্রে, নার্সিং এর ক্ষেত্রে সারা জীবন পড়ে এই জায়গা থেকে। দেখেন আমি একটা মজার জিনিস শেখাচ্ছি আপনাদের, এটা মনে রাখবেন। 613টা ফিল ইন দা গ্যাপ প্রতি বছরই প্রায় এই জায়গাতে প্রশ্ন পড়ে। 613টা। রোগে মারা গেলে কি হবে? অফ। আর ভালো কাজের জন্য মারা গেলে, সরি আমি ইংলিশটা লিখি না আগে, বলছে অফ, ফর, আর হচ্ছে ফ্রম, ফ্রম, তারপরে হচ্ছে বাই, এস এ এন কে স্যাং, তারপর ড্রন, ডি আর ও ডব্লিউ এন। এই 6টা 1 2 3 4 5 6, এই 6টা যদি আপনি পারেন তাহলে 600 কয়টা হবে? 13টা। আপনার 613টা হয়ে গেছে। কতবার যে ডাক্তার মেডিকেল এটা পড়েছে নার্সিং এ তার ইয়ত্তা নেই। এবং ইউনিভার্সিটি, এবার ইউনিভার্সিটি এখান থেকে একটা প্রশ্ন হবে, এই যে প্রশ্ন হবে এই 613টার থেকে। কিন্তু মনে রাখতে হবে তাহলে কয়টা? 6টা। যে কোনো রোগে মারা গেলে কি হবে? এটা রোগে মারা গেলে। আর যদি বলে যে ভালো কাজের জন্য যদি মারা যায় তাহলে কি হবে? আর যদি কোনো কিছু খেয়ে মারা যায় তাহলে কি হবে? আর দুর্ঘটনায় মারা গেলে কি হবে? সেন্টার ড্রোন, দুইটার মানেই ডুবে যাওয়া। ডুবে যাওয়া কয় রকম গো? 2 রকম। একটা হচ্ছে জড় পদার্থ, কি পদার্থ? আর একটা হচ্ছে জীব বা যার প্রাণ আছে। জড় পদার্থ ডুবে গেলে কি হবে? স্যাঙ্ক, এস এ এন কে। আর জীব ডুবে গেলে কি হবে? ডি আর ও ডব্লিউ এন, ড্রন। তাহলে এই 6টা যদি আপনি পারেন তাহলে ফিল ইন দ্য গ্যাপ কয়টা হবে? 613টা। শেষ, একটা ক্লাস শেষ আজকে, 1 মিনিটে ক্লাস শেষ। তাহলে এই 613টা মুখস্থ করতে আপনার 7 দিন লাগবে রে স্যার, সত্য না মিথ্যা কথা বলছি? এই জন্য আপনি কোচিং এসেছেন। 613টা মুখস্থ করতে 7 দিন লাগবে। কারণ অফ, রোগে মারা গেলি, ফর, ভালো কাজের জন্য, খেয়ে মারা গেলি, ফ্রম, দুর্ঘটনায় মারা গেলি, বাই, স্যাঙ্ক আর ড্রন, দুইটার মানে ডুবে যাওয়া। জড় পদার্থ ডুবে গেলে স্যাঙ্ক, এস এ এন কে। আর যার প্রাণ আছে সে ডুবে গেলে ড্রন, ডি আর ও ডব্লিউ এন। তো এগুলো কি আপনি 6টা মনে রাখলে আপনি কয়টা পাচ্ছেন? 613টা। যদি পরীক্ষা আসে আওয়ার প্রিন্সিপাল ডাইড ড্যাশ কোভিড-19, আমাদের প্রিন্সিপাল কোভিড-19 মারা গেল, এটা কি হবে? এটা রোগ না গো? এখন যদি বলে যে হি ডাইড ড্যাশ ক্যান্সার, তাহলে কি দেবেন? রোগ না, তাই না? আমার কথা কি আপনি বুঝতে পারছেন না? কি উর্দু ভাষায় বলছি, বুঝতে পারছেন নাকি তাই বলেন, ফিল করেন। বলছে আবু সাইদ ডাইড ড্যাশ টু সেভ হিজ কান্ট্রি, আবু সাইদ তো দেশের জন্য প্রাণ দিল, তাহলে কি দেবেন? এই যে ভালো কাজ না? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাইড ড্যাশ টু সেভ দ্য ইসলাম, ইসলামকে রক্ষা করার জন্য ওমর প্রাণ দিল, ভালো কাজ না মন্দ কাজ? ইউ ডাইড ড্যাশ টু সেভ দ্য চাইল্ড, শিশুকে রক্ষা করার জন্য তুমি প্রাণ দিলে, ভালো কাজ না মন্দ কাজ? তাহলে যত ভালো কাজ সব কি হবে গো? এইটা দেখেন নার্সিং পড়েছিল, ফ্রিডম ফাইটার ডাইড ড্যাশ টু সেভ হিজ কান্ট্রি, মুক্তিযোদ্ধা তার দেশের জন্য প্রাণ দিল, কি কাজ হবে? ঠিক এরকম করে দুর্ঘটনায় করিমন নসিমন গাড়ি নাম শুনেছেন? এই থেকে শুরু করে প্লেন পর্যন্ত যত দুর্ঘটনায় মারা যাবে সব কি হবে? বাই, হি ডাইড ড্যাশ ট্রেন অ্যাক্সিডেন্ট, কি দেবেন? তাহলে প্লেন অ্যাক্সিডেন্ট দিলেও কি হবে? ঠিক স্যাঙ্ক আর ড্রন, দুইটার মানেই ডুবে যাওয়া। তাহলে খেয়াল করেন, এই যে আমাদের ফেনীতে, কুমিল্লায় যে বন্যা হলো, সেখানে ওই টেবিলও ডুবে গেছে, গরু ডুবে গেছে, বিড়ালও ডুবে গেছে, মানুষ ডুবে গেছে। যে প্রাণ ডুবে যায় সেইটার ক্ষেত্রে কি হবে গো? ড্রোন। আর যদি অন্যান্য জিনিস ডুবে যায়, যার প্রাণ আছে প্রাণ নেই, মনে করেন একটা হাড়ি ডুবে গেছে, তাহলে কি হবে? এইটাই পরীক্ষায় পড়েছিল, দেখেন দি শিপ ড্যাশ, শিপ মানে কি? জাহাজ। আচ্ছা ওর কি প্রাণ আছে? তাহলে কি হবে? 6টা। বুঝতে পারছেন? বলেন, দাঁড়ান আপনি।
কি বুঝতে পারছেন? পড়া কেমন লাগছে? বসেন। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, তাই না? ভালো ইংলিশ কি? তাহলে গুড লাগছে, আমি তো খুশি হলাম না। বোঝেননি আমি কি বলছি? যে বোঝেননি ভালো মানে কি? কেমন রান্না করি? ভালো মানে বোঝেননি? আপনি অন্য কোচিং এর একটা স্টুডেন্ট, আপনার বান্ধবী অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে, কিন্তু তোদের ক্লাস কেমন হইলো? ভালো। কিন্তু আসলে ভালো ইংলিশ কি? গুড। তারপরে কি আছে? বেটার। তারপরে কি আছে? বেস্ট। তারপরে কি? সুপার। আমি পাশা বলছি যে গুড, বেটার, বেস্ট এই যুগ এখন শেষ। নাও দিস ওয়ার্ল্ড ইজ গোয়িং টু সুপারম্যান। সুপার পৃথিবী চলছে, সুপার হতে হবে, নাই ভালো হয়ে আপনি চান্স পাবেন না। এটা সুপার হিট বলা হয়। পড়লাম 6টা, হয়ে গেল কয়টা? 613। এটা কি ভালো পড়া? এটা কি ভালো পড়া? মন থেকে বলেন, এটা কি ভালো না সুপার হবে? তাই না? আমি দেখেনি সারাদিন ধরে যদি আপনার পড়া দেওয়া হয়, আপনাকে সারাদিন যদি পড়ানো হয় যে এটা পড়েন, সেটা কি দেখেন, সারাদিন পড়ানো হবে তাও আপনি পারবেন না। কি জিনিস আছে রে স্যার আমার কাছে, দেখাচ্ছি। দেখেন 47টা প্রশ্ন এখন আপনি পেরে যাবেন। কয়টা? এ হচ্ছে সংস্থা আছে না, বিভিন্ন সংস্থার সদর দপ্তর পড়ে, বলতো অমুক সংস্থার সদর দপ্তর কোথায়, এই পড়ে আমরা পারি না কো, আবার মুখস্থ করে করে সব শেষ করে ফেলি। দেখেন প্রথমে ডাব্লু আর শেষে ও, প্রথমে আই আর শেষে ও, এরকম থাকলেই তার সদর দপ্তর হচ্ছে জেনেভা। কোথায়? শেষ, 47টা শেষ। তাহলে কি লিখলাম? প্রথমে কি আর শেষে কি? ও। প্রথমে আই আর শেষে কি? তার সদর দপ্তর কোথায়? শুধু ব্যতিক্রম আই এম ও, এইটা শুধু ব্যতিক্রম, এটা হচ্ছে ইংল্যান্ডে। শেষ। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 47টা। তাহলে প্রথমে কি থাকবে? ডাব্লু আর শেষে কি থাকবে? ও। প্রথমে আই আর শেষে কি? ও। এর সদর দপ্তর কোথায়? জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা নাম শুননি? আচ্ছা, আর আইএমও এইটাও প্রথমে আই আর শেষে ও, তারপরে এটি ব্যতিক্রম, এটি কোথায়? ইংল্যান্ডে। তাহলে আমরা কি মনে রাখবো? এক কথায় কি মনে রাখবো তাই দেখেন, যত সংস্থার প্রথমে ডাব্লু শেষে ও, প্রথমে আই শেষে ও, শুধু ব্যতিক্রম কোনটা? আই এম ও, এটা সদর দপ্তর কোথায়? ইংল্যান্ডে। বাকি সব কোথায়? জেনেভা। আচ্ছা, এটা আপনি না দেখে বলেন তো স্যার, আপনি একটু না দেখে একটু বলেন, এই তিনটা কথা একটু বলেন। আপনার হচ্ছে ফার্স্টে থাকবে ডাব্লিউ এবং শেষে থাকবে ও, এবং কি ফার্স্টে থাকবে ওয়াই আই এবং শেষে থাকবে ও, এটা হবে জেনেভা, এবং কি আই এম ও থাকলে ইংল্যান্ড। এক সাবাস, ক্লাস দেওয়ার জন্য এক্সেলেন্ট, সাবাস। মেয়েদের ভিতর যে কোনো একজনা বলেন স্যার, যে কোনো, আপনার যাকে বলতে ইচ্ছা। হ্যাঁ বলেন, রেজাল্ট কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এসএসসি তো। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন আছে, ফাইন ফাইন। আচ্ছা, ডাক্তারি না পড়ে এখানে আসছেন কেন? দেখেছেন আমি কি কিছুক্ষণ আগে কি বললাম, যে ডাক্তারি পড়া অনেক স্টুডেন্ট এখানে আছে, এরা কিন্তু ভালো রেজাল্ট করবে। নিবন্ধন থেকে প্রতি বছর ফার্স্ট হয়, জানেন তো? সেই ফার্স্ট হলো মেয়েদের সাথে যদি সাক্ষাৎকার করেন যে আপনি কাকে বেশি ফলো করেছিলেন, একবারে বলবে পাশা স্যার। কারণ এই সিস্টেমটাই ভিন্ন। আমি 30 বছর ধরে এর উপর কাজ করছি, 30 বছর ধরে আমি এর উপরে কাজ করছি, ভিন্নতর। আপনি বলেন এই নিয়মটা বলেন শুধু। হ্যাঁ, এক্সেলেন্ট, সাবাস। আচ্ছা, এটা আপনারা সবাই পারবেন কি পারবেন না? মন থেকে বলেন। এখানে কি এমন একটা স্টুডেন্ট আছে 100 জন স্টুডেন্টের ভিতরে এমন একজন স্টুডেন্ট আছে যে স্যার আমি বুঝতে পারলাম না কথাটা? আছে নাকি কেউ? কারণ আমি বলেছি কি 2 যোগ 2 কত? এটা পেলে আপনার কোনো না কোনো চান্স হবে, কারণ আপনি 2 যোগ 2 পেয়েছেন। 5টাই যে পারতে হবে তা না, তাই না? আমার যে প্রতি বছরই হজ করতে হবে, প্রত্যেক বছরই আমার যে উমরা করতে হবে, এমন কোনো কথা নেই। আমার সামর্থ্য না থাকলে আমি জাকাত দেবো কি করে গো, তাই না? তার মানে কি ইসলাম কিন্তু যে সব পরিপূর্ণ একের আপনাকেই সব করতে হবে তা না কিন্তু। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তার মানে 2 যোগ 2 যদি আপনি পারেন তাহলে আপনি চান্স পাবেন, আপনি চান্স পাবেন। হ্যাঁ, একটু পিছনের দিক পাবেন। আপনার স্বপ্ন ছিল রাজশাহী নার্সিং এ, আপনি চলে গেলেন হচ্ছে কক্সবাজার নার্সিং এ, বান্দরবান নার্সিং এ, আছে কি নেই? এইরকম হতে হয়, কিন্তু তার মানে এই না যে আপনার চান্স হবে না শুধু। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 47টা শেষ। তাহলে দেখেন এই 47টা যদি আপনি বাড়িতে পড়তেন পাগল হয়ে যেতেন। তার উদাহরণ দিচ্ছি, এখন উদাহরণ দিচ্ছি। যদি দেখেন এইটা আপনাদের একাধিকবার পড়েছে, WHO, কি লিখলাম? কতবার যে নার্সিং পড়েছে গো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা আপনাদের, এটা হচ্ছে আপনাদের রেসার।
তাহলে এর প্রথমে কি আছে, শেষে কি আছে, শব্দোত্তর কোথায়? আহা, যদি এরকম থাকলো WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, প্রথমে W, তাহলে উত্তর কোথায়? যদি এরকম ISO, শব্দ কোথায়? WIPO, শব্দোত্তর কোথায়? কেমন লাগছে? ক্লিয়ার বুঝছেন তো? আমি কি এমনি বললাম যে আমাকে খুশি করার জন্য আমাকে বলতে হবে তা না, কিন্তু আসলে সুপার পড়া হচ্ছে কিনা তাই বলেন। এবার আপনি দাঁড়ান, আপনি তো ভালো স্টুডেন্ট, হ্যাঁ আপনি, হ্যাঁ মন থেকে বলেন আপনার কেমন লাগছে। হ্যাঁ আপনি হ্যাঁ ঠিক আছে তো, না আপনি গতানুগতিক যা করেছেন তার মতন মনে হচ্ছে? ব্যতিক্রম আছে না? আমার কথা কি আপনি বুঝতে পারেননি? মানে আপনি পূর্বে যত কিছুর কাজ করেছেন আর আজকের ক্লাস কি একই রকম মনে হচ্ছে না ব্যতিক্রম? এটাই বলতে চাচ্ছি। তার মানে কি, এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ, বসেন। কারণ কি আমরা কি বলতে চাচ্ছি, আমরা মুখস্থ করে করে পাগল হয়ে গেছি। আমরা এত মুখস্থ করেছি যে আমরা পাগল হয়ে গেছি। তার উদাহরণ দেখেন, যে লিখলাম দুদক, কি লিখলাম? দুদক। এই দুদকের যে প্রধান, তার মেয়াদকাল হচ্ছে 4 বছর। কয় বছর? আর বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার মেয়াদকাল হচ্ছে 4 বছর। এই বাদে সব 5 বছর। দেখেন এখানে 63টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? শেষ। দুদকের যে প্রধান, তার মেয়াদকাল কত? আর বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তার মেয়াদকাল কত? বাকি সব কত? শেষ। তাহলে মনে রাখতে হবে কয়টা? 2টা। হবে কয়টা? 63টা। দুদকের যে প্রধান, তার কত? আর বাংলাদেশের গভর্নর কত? বাকি সব কত? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত? রাষ্ট্রপতি কত? PSC চেয়ারম্যান কত? দেখেছেন তো? আচ্ছা, তাহলে যদি বলা হয় প্রধান বিচারপতি কত? কত বুঝেননি? 5। চোখ বন্ধ করি। MP কত? মেয়র কত? চেয়ারম্যান কত? মেম্বার কত? এখন আপনার গ্রামে আপনার মা লেখাটা জানে না, এরকম বললো যে এই তোর কাকা তো চেয়ারম্যান হইলো কয় বছরের জন্য, আপনার কাছে বলতে চাচ্ছেন, তা তো আমি জানি নিখো। তাহলে আজকে আপনি বলতে পারবেন কি পারবেন না? যে দুদকের যে প্রধান সে কত? 4। আর বাংলাদেশের যে গভর্নর সে কত? বাকি সব কত? পড়া। আমাদের এই ছোট ভাইটা ঘড়ি হাতে দিয়ে এসছে, এই যে ঘড়ি হাতে দিয়ে এসছে, খেয়াল করেন। আরে মনি, তোর তো ঘড়ির টাইম ঠিক না। যখন এই কথা বলে দেখি এখন 3টা বেজে আছে, ও তখন কি করবে? ঘড়িটা সুইচ এরকম করে এরকম ঘোরাবে, ঠিক করবে না? এই জন্য ঘড়ি শিল্পের জন্য সুইজারল্যান্ড। তাহলে ঘড়ি শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? তুমি মুখস্থ করে লাগবে, ঘড়ি সুইচ করে টাইম ঠিক করে না? তাহলে ঘড়ি শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? ঠিক এইরকম করে দুদকের যে প্রধান, তার মেয়াদকাল কত গো? বাংলাদেশের গভর্নর মেয়াদকাল কত? বাকি সব কত? সব প্রশ্ন আমি যত কিছু পড়াবো সব টেকনিক। মানে টেকনিক বলতে কি লিখলাম, দেখেন ইমরান, কি লিখলাম? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল ইমরান খান। নাম শুনেছেন কেউ? শুনেছেন তো, তাই না? আচ্ছা, ইম লিখতে কয়টা বর্ণ দেখেন তো? আর রান লিখতে কয়টা বর্ণ? 2 এর পিঠে 2 কত? আহা, খুব খেয়াল। আপনাদের কমন সেন্সটা হারালে হবে। আমি তো জীবনে শুনিনি 2 এর পিঠে 2 4, বুঝেননি? তাহলে 2 এর পিঠে 2 কত? 22। এই জন্য ইমরান খান পাকিস্তানের কত প্রধানমন্ত্রী ছিল? 22তম। দেখেছেন এখানে কি কথাটি লেখা রয়েছে? দেখেছেন রান, তারপরে রান কথাটি ক্রিকেট সঙ্গে জড়িত। পাকিস্তান, দেখেছেন এই বাংলাদেশ কত রান করেছে টেস্টে পাকিস্তানে, এরকম বলে না? তাহলে উনি ক্রিকেটার ছিলেন, একদিকে প্রধানমন্ত্রী আর একদিকে ক্রিকেটার। একটা মানুষের যদি একের অধিক, এটা সরাতে হবে, একটা মানুষের যদি একের অধিক গুণ থাকে সেটাকে আমরা বলি অলরাউন্ডার। বলি কি বলি না? একের অধিক গুণ থাকলে কি বলি? তাহলে একটা বইয়ের নাম, কিসের নাম? অলরাউন্ডার। এই বইটির লেখক কে? ইমরান খান। পড়াগুলো কি সুন্দর লাগে তাই দেখেন। আচ্ছা, তো ইমরান খান পাকিস্তানের কত প্রধানমন্ত্রী ছিল গো? অলরাউন্ডার। এই বইটির লেখক কে? ইনি 92 সালে একবার বিশ্বকাপ পেয়েছিল। তাহলে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ পেয়েছে কয়বার? কত সালে? তার অধিনায়ক ছিল কে? বলছে কত রানে জিতেছিল? ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ? এত গুণের যে অধিকারী সে পড়বে কোথায়? অক্সফোর্ড। তার মানে ইমরান খান কোন বিষয়ের ছাত্র ছিলেন? খুব ভালো করে দেখেন, খুব ভালো করে বোঝেন। আগে আজকের ক্লাসটা কি বোঝার ক্লাস। একদিন যদি আপনি বুঝতে পারেন, সব পড়া এরকম সব দিন, তাই না? আজকে আপনি যদি বলি যে এই কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত, আপনি নাও পারতেন, ওটা কিছু ব্যাপার না। কিন্তু আমি পড়ানোর পরে, তাই না, আমরা যেটা এটা কি মোবাইল যখন বাংলা লিখছি কি কোন বর্ণটা ব্যবহার করছি? মোবাইল যখন বাংলা লিখছি কোন বর্ণটা ব্যবহার করছি? ম। এই জন্য মার্টিন। তাহলে মোবাইলের আবিষ্কারক কে? মোবাইল। এই জন্য মার্টিন। এটা মুখস্থ করার কি আছে? আছে নাকি? এই পাশা স্যার, রক্তের কণিকা কয়টি? এই কণিকা লিখতে কয়টা বর্ণ? এই জন্য রক্তের কণিকা 3টা লিখলাম। মৌলিক।
ময়ক আর লয় রস্যি ক, মৌলিক লিখতে কয়টা বর্ণ, এখানে মৌলিক রং কয়টা, আমারই কিছু নাই তো। আবার বাংলা মৌলিক শব্দ আছে কি নাই, আছে কি নাই দেখেন তো। তাহলে মৌলিক মানে কি জানেন, আসল আ দন্তেশ ল, সেই তিনটা রঙের নাম, আসমানি, সবুজ, লাল। রংধনুকের রং কয়টি, বলছে তার মাঝের রং কোনটা, সবুজ। এটা নার্সিং এর প্রশ্ন, রংধনুকে যে 7টা রং, তার মাঝের রং কোনটা, সবুজ। এই যে মৌলিক রঙের মাঝে যেটা, সেটা হচ্ছে 7টি রঙের মাঝখানে। আবার বাংলা মৌলিক শব্দ আছে, বোঝেননি, যে শব্দ ভাঙলে ওই শব্দ বাদ দেওয়ার কোন শব্দ পাওয়া যায় না, তাকে কি বলে, মৌলিক শব্দ বলে। আমি একবার একটা গল্প বলবো, এবার আপনাদেরকে ধরবো। যে শব্দ ভাঙলে ভাঙা যায় না এক কথাই, সে তাকে কি বলে, মৌলিক। তাহলে মনে করলাম, তুমি দাঁড়াও, এইটা হচ্ছে আমার বোন, একবার গল্পটা বলবো। তাহলে এই হচ্ছে আমার বোন, আমি আরো ঢাকায় থাকি, কোথায় থাকি, ঢাকায়। এবার বসো উনি, তাহলে আমি আরো কোথায় থাকি, ঢাকায়। আমি বললাম, উনি আমার তো অনেক বয়স হয়ে গেছে, একটা বিয়ে করার দরকার। ও আমাকে বললো, ভাইয়া তুমি টেনশন নিও না, আমি মেয়ে দেখছি। তাহলে আমার বোন আমার জন্য একটা মেয়ে দেখি, তার সাথে আমার বিয়ে দিল। আমরা কয়জন হয়ে গেলাম গো ঢাকায়, মুই রাজশাহী, কি বুঝলেন তো, মুই রাজশাহী। তাহলে এবার বিয়ে করি, ঢাকার থেকে রাজশাহী আসছি 3 জন। আসার সময় যেখানে গাড়ি থামাই, হ্যাঁ সিরাজগঞ্জ একটা গাড়ি থামাই, জানেন কিনা জানি না, ওই জায়গায় আমরা নেমে একটু ফ্রেশ হচ্ছি, দেখি যে সুন্দর লাল গোলাপ ফুল বিক্রি হচ্ছে। আমার বোন আমাকে বললো, ভাইয়া আমাকে এক গুচ্ছ লাল গোলাপ ফুল কিনে দাও না। আমি কিনে দিলাম, কিনে দিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি যে আমার মা বসে আছে। অনেকদিন পর মাকে দেখে আপ্লুত হয়ে লাল গোলাপ ফুল মাটিতে ফেলে দিলাম, আর মায়ের পায়ে হাত দিলাম। কার পায়ে হাত দিলাম, গল্প শেষ। এই গল্প যদি আপনাদেরকে ধরি, পারা উচিত না অনুচিত, তার উদাহরণ দেখেন, সবাই মিলে বলেন। আমি আর আমার বোন কোথায় ছিলাম, বিয়ে করি কয়জন হলাম, দেশের বাড়ি তার সময় কি ফুল কিনেছিলাম, ঘরে ঢুকে কাকে দেখতে পেলাম, মাকে দেখে লাল গোলাপ ফুল কোথায় ফেলে দিলাম, তার পায়ে হাত দিলাম। হচ্ছে 3 ভাই, বউ, ঢাকা, দেশ, লাল গোলাপ ফুল, মাটি, মা, পা, হাত, সব মৌলিক শব্দ। কেমন লাগছে, কেমন লাগছে, কোথাও নাই রে, অবাক হওয়ার কিচ্ছু নাই, পড়া কত মজার। অথচ আমরা বাড়িতে কি করে, গোলাপ মৌলিক শব্দ, গোলাপ, চুপ করতে, কালে আমার পরীক্ষা। হাই রে পৃথিবী রে, যুগ কেমন আরো পড়ছে কেমন, এই যুগ হচ্ছে তাহলে স্মার্টের যুগ। কেমন বুঝেছেন তো, কি বলেছিল আমাদের বাবারা চাচারা সবাই, ইভেন আমরাও কি বলেছিলাম, এখন তো ছেলেমেয়েরা খালি মোবাইল নিয়ে থাকে। স্বাধীন করলো কারা, আরে আপনি দেখেননি, স্যালুট দিতে ইচ্ছা করছে, আবারও রিক্সাওয়ালা দিয়েছে, আবার স্যালুট দিতে ইচ্ছা করছে। দেখছেন একটা মরছে, দেখছে লাশ মরে গেছে, আবার সামনে যাচ্ছে। মৃত্যুকে উপেক্ষা করা, মৃত্যুঞ্জয়, নিজ চোখে দেখেছি কিভাবে, মানে আমার যদি সামর্থ্য থাকতো রে বাবা, প্রত্যেকের বাড়ি যাই আমি 12 বছর করে লেবার দিয়ে আসতাম, যারা যারা জীবন দিয়েছে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি সরকারের প্রতি, আমার এই কথা হয়তো সরকার কাছে পৌঁছাবে না, আমি খুব নগণ্য একটা ছেলে, কিন্তু আমি সরকার বা দলীয় মানুষদেরকে এটাই বলতে চাই, যারা জীবন দিল তাদের পরিবারের জন্য খেয়াল রাখা হয়। এরা যে কি উৎসর্গ করে গেছে এই ফ্যাসিস্ট সরকার থেকে এই দেশকে রক্ষা করার জন্য, সেটা ভাষায় বলার নাই, কোথাও কোন স্তর নেই, তাই না? আমার দেশের যে জাতীয় মসজিদ, তার ইমামও পলাইছে। আমার দেশের জাতীয় মসজিদ যে ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম, সেও পালাইছে। কেন পালাইছে? সেও দুর্নীতি করেছে, তাই। তাহলে দেশটা কোথায় পৌঁছায় গিয়েছিল। এজন্য আপনারা সৎ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনারা যে সেবাটা করবেন, এটা পরকালে কিন্তু অ্যাওয়ার্ড আছে আপনাদের জন্য। এই সেবার উপরে আর পৃথিবীতে কোনো সেবা নেই। আমাদের আত্মীয় স্বজন হসপিটালে গেলে 6 ঘন্টা থাকলে আমাদের জীবন বের হয়ে যায়। আল্লাহ কখন কখন বাড়ি যেতে পারবো না হসপিটালে, আর সেখানে আপনি 30 বছর চাকরি করবেন, তাহলে আপনার অ্যাওয়ার্ড বিধাতা দেবে। এজন্য আপনার পেশার চেয়ে বড় পেশা আর পৃথিবীতে কিছু নাই, এটা আমি বলে গেলাম। আপনার, তাই না? আমি শিক্ষক, সারা বাংলাদেশে পড়াই বেড়াচ্ছি, সবাই আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু আমি সিলেক্ট করে গেলাম যে আপনাদের নার্সিং পেশা, ডাক্তার পেশা আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি। আমি আফসোস করি যে ওই পেশায়, আমি তো এখন বুঝতে পারছি যে ওই পেশা আমার চেয়ে দামি ছিল। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে, কেন আমি তো এই ক্লাস, না আমি তো বিশেষ ক্লাস নিয়ে বেড়ালে হতো, বিষয় ক্লাস নিতে হলো, কিন্তু আপনাদের পড়াচ্ছি কেন, যে আমার কাছে যদি এক খ্রিস্টানও আমার কাছে শিখে যদি চান্স পাই, সারা জীবন ওর কাছে আমি সওয়াব পাবো। রোজ তো ভালো কাজ করবে, আমার কি আসবে, সওয়াব আসবে। এই জন্য আমি এটা করি। আজকে তো আমি ঢাকায় বিশেষ ক্লাস নিতে পারতাম না, আমি এখানে নিচ্ছি কেন, এটাই হচ্ছে কারণ। আমি বুঝি শুধু ক্লাসে সব না,
কোন জায়গাতে সোয়াবটা বেশি পাবো, এটা একটা ধরনের সোয়াব অর্জন করার খেলা। তাহলে আমি দেখেন, তাহলে 3 ভাই বউ, ঢাকা দেশ, লাল গোলাপ ফুল, মাটি, মা, পা, হাত, এগুলো সব কি শব্দ? এগুলো কি পড়া লাগবে? তাহলে মৌলিক শব্দগুলো কি বুঝতে এলেন? অথচ আমরা এটা কি করছি? মুখস্থ। সবসময় বুঝে নেবেন। কেন বলতে? রস্যিকার সমান মধ্যেনসা না থাকলে কি হবে? দন্তেরসা। এরকম করে হচ্ছে 52টা বানান আছে। কয়টা বানান আছে? রস্যিকার সমান কি গো? আর না থাকলে কি হবে? দন্তেরসা। দন্তেরসা। এই একটা নিয়ম। নিয়ম শেখাচ্ছি কয়টা? 2টা। হবে কয়টা? 52টা। 50টা আপনার হেল্প করলাম। এইটার নাম সুপারসনিক। রস্যিকার সমান মধ্যেনসা না থাকলে কি হবে? দন্তেরসা। এবার দেখেন, এবার যদি আমি লিখি যে পরিষ্কার বানান, কি লিখলাম? পরিষ্কার। এখানে কি হবে বলেন তো যে কেউ? কারণ এই যে রসিক আছে, তাহলে কি হবে? মধ্যেনসা। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? এবার যদি লিখতাম পুরস্কার, পয়রস্য র, কি হবে বলেন তো? বাবা ফাইন। এবার যদি আমি লিখতাম আবিষ্কার, কি হবে বলেন তো? তাহলে আবিষ্কার, পরিষ্কার, তিরস্কার, ভস্কর, অস্কর, লস্কর, তস্কর, কুসংস্কার, নমস্কার, এভাবে যত আছে একই ঢঙে চলবে। কয়টা শেষ হলো? 52টা। আমরা মুখস্থ করেছি। টেকনিক। এবার এগুলো পড়ার পরে আমাদের যে নার্সিং শিটটা আছেই, আবার আমি পার্সোনাল ভাবে আবার শিট দিয়ে দেবো। আপনার লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার পার্সোনাল ভাবে আপনার কি শিট দেবো। তার মানে আমরা যখন লিখলাম, এটা কি লিখলাম বলেন তো? ঢাকা। ঢাকা লিখতে কয়টা বর্ণ দেখেন তো? 2টা না? এই জন্য যুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল? মুখস্থ করে কি আছে? মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমি লিখলাম যে রেয়াকার বর্গের যা তালবর্ষাকার হয় দীর্ঘি, বয়রস্যি ভেয়াকার গ, কি লিখলাম? আচ্ছা, রাজশাহী লিখতে কয়টা বর্ণ? আর বিভাগ লিখতে কয়টা? 4 আর 3 যোগ করলে কত হয়? তাহলে আপনার রাজশাহী বিভাগ কত নম্বর সেক্টরে ছিল? কি পড়বেন আপনি? কি পড়বেন আগে বলেন, যে কি পড়বেন? সহজ কথা। আমাদের যে বোনগুলো, ভাইগুলো আমাকে চশমার ভিতরে দেখছে, এরা কাছে লুক থ্রো, আর যেগুলো চশমা বাদে দেখছে সে কাছে লুক অ্যাট। শেষ। তাহলে কোনো কিছু ভিতরে দেখলে কি হয়, আর সরাসরি দেখলে কি হয়? লুক অ্যাট। শেষ। এটা তো ভাবার কিছু নেই। তাহলে এখন যদি আপনাকে বলি যে ফেসবুক আবিষ্কারের কত সালে, ভুলে গেছেন নাকি? বলে আপনার মনে থাকে না বলে? কারণ আপনি যার যত বেশি মনে থাকে না, সে তত বেশি জ্ঞানী। আর মনে রাখলেই সে কি কম জ্ঞানী। কারণ মনে রাখলে আপনার মাথা বাস্ট হয়ে যাবে, পৃথিবীতে এত মনের কথা আসবে, তাই না? কথা বলেননি? আমাদের ডক্টর ইউনুস সাহেবের এজ কত? তার সার্টিফিকেটের বয়স হচ্ছে 84 বছর, আর আপনার বয়স হচ্ছে 70 বছর। আপনি এখন বলছেন না বন্ধু সব শেষ। তাহলে কি আপনার হলো? হলো? এটাই হচ্ছে। ওই জন্য বলছি যে ভাই, আমি যদি আপনারা ভুলে গেলে সেটা হবে সবচেয়ে দামি। কারণ দেখেন, অপশন দিচ্ছি। ঘড়ি শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত বলার দরকার নেই। মনে করেন ধরলাম আপনি পারলেন না, ব্রাজিল, রাশিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা, কোন উত্তর হবে? দেখেছেন আপনি পারছেন। অথচ আপনি মনে ভাবছেন যে কিরে এগুলো ভুলে গেছে। ভুলে যাবেন কেন? আপনার লিখিত হবে না এমসিকিউ হবে? তাহলে এখানে কার মাথা টাক? পাশাচারের মাথা টাক। শেষ। আম গাছ লাগালে কি গাছ হবে? আপনার কাছে আম গাছ হবে, তাই না? বলতে আমি বলছি তাহলে আমার পড়াটা মজা, খালি মজা নেন। তাহলে আনন্দহীন শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। কেন সে আনন্দের কথা বলছি? তার মজা দেখেন। বলছে তালবর্ষা, তালবর্ষা, তালবর্ষা। কয়টা তালবর্ষা লিখেছি? শ্বশুর, শাশুড়ি, শ্মশান, 3টা লিখতে তালবর্ষা লাগে। শ্বশুর, শাশুড়ি, শ্মশান, 3টা লিখতে কি লাগে? একেবারে কমন সেন্স। এখানে আমাদের ছোট ভাই বোন যারাই আছেন, আপনারা যদি বলা হয় এই তোমার একটা বান্ধবী বিয়ে হলো, সেই বান্ধবী শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি যে সে শ্বশুরকে বাবা বলবে না শাশুড়িকে? কাকে? আমরা জানি না। এটা কমন সেন্স। এই জন্য শ্বশুরের সাথে বাবা হবে, শাশুড়ির সাথে বাবা হবে না। শ্বশুর, শাশুড়ি, শ্মশান। আচ্ছা, হিন্দুরা মরে গেলে কোথায় নিয়ে যাই গো? এই জন্য শ্বশুরিতে মো হবে, মরি গেছে। যে কেমন লাগলো? কেমন লাগছে? দাঁড়াও, মন থেকে বলো কেমন লাগছে, কে তাই বলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ঠিক আছে তো? ঠিক আছে? কেমন লাগছে? সুপার ভালো দরকার এমনি আমি বলছি। মন থেকে বলো। সারা জীবনের পড়া চাইতে ব্যতিক্রম হচ্ছে নাকি? কেন শ্মশান? এটা আমরা কেউ ভাবতে পারিনি। যে নাম শ্মশান কেন বলো? কেন নাম খেলা? কেন নাম পেলে? কেন আবিষ্কার করেছে কে? প্লেটো। সব কিছুর কারণ আছে। কেন নাম মশারি? কেন নাম মশা? সব আমি এর উপরে কাজ করছি 30 বছর ধরে। আপনাদের পড়ানোটা আমার কাজ না, আমারই কাজ। আমি জানাতে আসি যে আসলে আসলে আমি কেমন লাগে আপনাদের। তাই দেখেন, বলছে ওর নাম মশারি কেন? ওর নাম মশা কেন? স্যার ওর নাম মশা কেন? পাশা স্যার বলেন তো। বলছে মানুষের রক্ত খায়, তাই ওর নাম মশা।
স্যার ওটা তো বাঘের রক্ত তো খাই, তো বর্ষা হলো না কেন? দেখেছেন তো, এই হচ্ছে ঘটনা। কারণ ওই বরিশালে ক্লাস দিচ্ছি, তো মুক্তিযোদ্ধা পড়াতে পারছি, বলছি এই ছেলে মেয়ে কথা বলেন না, নারী লিখতে কয়টা বর্ণ দেখেন তো। এই জন্য খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা 2 জন। শ্যাট করে একটা মেয়ে বলছে স্যার কাকন বিবি তো প্রসেসিং হচ্ছে। আমার যদির কথা নদীতে রাখেন, এখন তো হয়নি। আরেক পাশের মেয়ে বলছে স্যার যদি হয় তাহলে কি করবেন? তখন তো 3 জন হবে, তখন কি হবে? আমি আপনার ভাবার দরকার নেই, তখন আমি পড়াবো মহিলা মুক্তিযোদ্ধা কয়জন। তখন পড়াবো মহিলা মুক্তিযোদ্ধা, তখন এখন পড়াচ্ছে কি নারী, আর তখন পড়াবো কি তাহলে মহিলা লিখতে কয়টা বর্ণ। কেমন লাগছে? আমার আফসোস আমি পাশা সারি ক্লাস করতে পারিনি, আপনারা আজকে করছেন। ভাষা বোঝেননি, আমার কোনো আফসোস নেই, সব আল্লাহ পেয়েছি, কিন্তু আমার একটা আফসোস নিয়ে আমি পৃথিবীতে যাবো, যে আমি পাশা সারি ক্লাস করতে পারলাম না। সবাই তো আমারও মুখস্থ করাইছে, পাগলের মতন মুখস্থ করেছে, মুখস্থ করে করে তো বিশাল চান্স হয়েছে, কিন্তু এখন দেখছে এসব পড়ার কিছুই ছিল না, পড়ার কিছুই ছিল না। অথচ মুখস্থ করে করে কেন শ্বশুরের সাথে কেন ওর নাম মশা হলো? কারণ নাম কি বাঘে রাখে না মানুষে রাখে? মানুষ রেখেছে তাই মশা। বাঘ যদি নাম রাখতো তাহলে কি হতো? বর্ষা। বুঝলেন না? ওর নাম মশারি হলো কেন? কারণ কেন দেখেন, এই হচ্ছে খুব ভালো করে দেখেন, এই হচ্ছে মশারি, আর এটা হচ্ছে মশা, আর ও হচ্ছে মানুষ। রক্ত খাওয়ার জন্য এরকম ধাক্কা দেয় মশারির সাথে, মশা ধাক্কা দেয় না, যেতে কি দেয়? তখন মশা আফসোস করে বলে বন্ধু মশারি আমি খুব ক্ষুধার্ত, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু যেতে দাও না। বলছে না যেতে দেবো না। তখন মশা বলে তুমি আমার সাথে আড়ি করো কেন? বলছে আড়ি করাই তো আমার কাজ, এই জন্যই তো মশারি, মশা প্লাস আড়ি। কেমন লাগছে? দেখেছেন তো? তুমি পড়ার ভিতরে মনে, তুমি বলো মন থেকে বলো, তুমি পূর্বে যত পড়েছো আর আজকের পড়া কি এক মনে হচ্ছে? ব্যতিক্রম হচ্ছে? খারাপ লাগছে না ভালো লাগছে? সারা বাংলাদেশ এক না, সারা বাংলাদেশ ক্লাস করার পরে ফিল করতে পারবা যে এই ক্লাস কি মজার। কিনে সবাইকে বলছি না ওকে একাই বলছি? সবার কি ভালো লাগছে? তাহলে ভালো লাগলে কারণ কি? আমি চাই এই রাজশাহীতে একটা স্টুডেন্টের জন্য না ঠকে। আমি যেহেতু বাসায় ইনশাল্লাহ যদি বেঁচে থেকে আসছি, একটা স্টুডেন্টের জন্য না ঠকে। তোমার বন্ধু বান্ধব যারা অনুযায়ী কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদেরকেও আসতে বলো, তাদেরকে বলো যে পাশা খেলা দেখে যাও, বসো। কি খেলা? তাদেরকে বলো। কারণ আমার কথা কি বুঝতে, আমি কি বলে গেলাম যে আমি একাই দেবো কত 50, আপনার ওই 15 হলেই হবেন। তাহলে আমি যদি 50 আপনার দিয়েই দিই, আপনার দরকার মনে করলাম যে 65 টাকা বা 20 টাকার দরকার, ও তো আপনি ঘুমাতে ঘুমাতেই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার একাই যদি 70 টাকা জোগাড় করতে হতো, এটা আপনি পারতেন না স্যার। এটা খুব কঠিন ব্যাপার ছিল। এই জন্য আমরা যে কথা বলছি যে পড়াগুলো আমাদের মানে মালা গাথা হয়ে যাচ্ছে, তাই না? এই পড়াগুলো আমাদের কি হয়ে যাচ্ছে? মালা গাথার মতন। মানে একটা চমৎকার করে ভাবছি কেমন মনে করে দেখেন, আমার সবসময় মুখস্থ বাদে যে পড়াটা বলছিল, একটা মেয়ের নাম হচ্ছে লিমা, মেয়েটার নাম কি? লিমা। ও কানাডায় থাকে, এখন বাংলাদেশের মেয়ে। কোথায় থাকে গো? এখন এক একটা দেশ যখন আমরা পড়াবো তখন এইভাবে। আচ্ছা দেখেন তার উদাহরণ দেখেন, আপনি ভুলে যান। তারপরে যদি বলা এই কেউ কথা বলেন না, ইমরান খান পাকিস্তানের কত প্রধানমন্ত্রী ছিল, দেখছেন কিভাবে ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। মানুষ এত জ্ঞানী। এই জন্য কোরআনে মানুষকে কি বলা হয়েছে? আশরাফুল মাখলুকাত। আর আমরা টিচাররা বলছি তোর মতন গাধার দ্বারা চান্স হবে না। বলছি কি বলছি না? তার মানে যে এই কথা বলছে সে নিজে গাধা, ও নিজে গাধা। এই যুগের টিচারও হতে পারেনি, কারণ ও বলেছে তোরা লেখাপড়া করিস মোবাইলে থাকিস, তোর দ্বারা চান্স হবে নি, এরকম বলে। বলে কি বলে না? ও নিজে গাধা। এই যুগের বাচ্চারা তো পড়াশোনা করলে হবে? স্মার্ট যুগ, তাই না? আগের যুগ নাকি স্মার্ট। তাহলে আচ্ছা ইমরান খান কোন বিষয়ের ছাত্র ছিলেন বলেন তো? আপনি পারছেন। তাহলে পাকিস্তান একবার বিশ্বকাপ জয় করেছিল, কত রানে জিতেছিল? ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ? আপনি পারছেন সব, আপনি সব পারছেন ভাই। তাহলে মেয়েটার নাম কি? থাকে কোথায়? ওকে একটা ছেলে লাইক করে, তার নাম মাকসুদুল। তার নাম কি গো? মাকসুদুল। তার নাম মাকসুদুল। সে আবার বাংলাদেশে থাকে। কোথায় থাকে? বাংলাদেশে থাকে। তাহলে লিমা কোথায় থাকে? ওকে যে লাইক করে তার নাম কি? সে কোথায় থাকে? যে যার ভালোবাসে খোঁজ রাখে কি রাখে না? এরকম মোবাইল লাইভে দেখছে, কারণ একজন বাংলাদেশ একটু কানাডায়, মোবাইল ছাড়া তো দেখা সম্ভব না। মোবাইল লাইভ দেখছে, লিমা এরকম কাগজে করে পেঁপে খেয়ে বেড়াচ্ছে। কিসে করে? আমরা যে মুড়ি মাখানো খাই, ভাজা খাই না কাগজে করে, লিমা কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে গো? কি খেয়ে বেড়াচ্ছে? পেঁপে। পেঁপে খেয়ে বেড়াচ্ছে। শেষ। আচ্ছা এই গল্পটা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি
যে আপনি এই গল্পটা বলেন, পারা উচিত না অনুচিত? আমি যদি পাশা বেঁচে থাকি, কথা দিয়ে গেলাম প্রত্যেকটা টপিক আমি 3 বার শেষ করবো। কয়বার করে? তাহলে আপনার পড়া লাগবে রে স্যার, তাই না? আপনার পড়া লাগবে। 3 বার যদি আমি শেষ করি, পড়া লাগবে না? কারণ পড়বেন যদি, তাহলে বকুল ভাইয়ের কাছে কেন এসেছেন? কারণ পৃথিবীর সব ফুল শুকায় গেলে ফেলে দেওয়া হয়, কিন্তু বকুল ফুল শুকানোর পরেও মালা রাখা হয়। এই জন্য বলছি যে বকুল ফুল কি হাত কেন বান্ধাইলে? বকুল আলাদা একটা ফুল, শুকানোর পরেও মানুষ রেখে দেয়। সেখানে আপনারা এসছেন, সৌভাগ্য আপনাদের। কারণ বকুল স্যার যত দামি দামি টিচার আনতে পারবে, আর কেউ আনতে পারবে না। আমি যদি বললে, আমি একা যদি বেঁচে থাকি, সিনেমার নাম দেওয়া হবে কোপা শামসুল, একাই কোপাই দেবো, বুঝেননি? তার মানে বুঝতে পেরেছেন তো? অত ভাবে সব, তাই না? ওগুলো সব সহজ ভাবে হবে। অথচ আমরা মনে করি, আমরা বুঝতে পারবি তো, বলছি যে PARTS, পার্টস অফ স্পিচ আছে না গো? বলছে পার্টস অফ স্পিচ, PARTS। আচ্ছা, যদি এরকম ART এই যদি লিখতাম, বাংলায় কি হতো বলেন তো? সরিয়া ট। ওর ভিতরে উত্তর রয়েছে। এই জন্য পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই জন্য কিন্তু আমরা কেউ কি কোনোদিন এরকম ভেবেছি যে 8 প্রকার? টেন্স 12 প্রকার ভেবেছি? সেন্টেন্স 8 প্রকার ভেবেছি না? যে কারণে আমরা কি আসল জিনিসটা জানি না। তাহলে আমরা চলে আসি, মেয়েটার নাম কি গো? থাকে কোথায়? ওকে যে লাইক করে তার নাম কি? সে কোথায় থাকে? লিমা কাগজে করে কি খেয়ে বেড়াচ্ছে? দেখলো কে? মাকসুলের বাড়ি কোথায়? তাই না? ছেলেদের ভিতর তুমি একটু বলো তো ভাই গল্পটা। মেয়েটির নাম লিমা, হ্যাঁ। থাকে কানাডায়। তার লাইক করেছে, লাইক করে, তার নাম ছিল মাকসুদুল, সে থাকে বাংলাদেশে। লিমা কাগজে করে পেঁপে খাচ্ছিল, সেটা দেখলো মাকসুদুল। সাবাস, এক্সেলেন্ট, সাবাস। এবার আপনি বলেন, আপনি। হ্যাঁ হ্যাঁ, গল্পটা বলেন শুধু। মেয়েটার নাম লিমা, থাকে কানাডায়। তার একটা ছেলে পছন্দ করে, নাম হচ্ছে মাকসুদুল, বাংলাদেশে থাকে। মেয়েটি কাগজে করে পেঁপে খেয়ে বেড়াচ্ছিল, মাকসুদুল বাংলাদেশ থেকে। এক্সেলেন্ট, সাবাস। আচ্ছা ভাই বোনেরা, আপনারা সবাই পারবেন না? পারবেন না? এটা কি মুখস্থ করতে লাগবে? পাশা বলছে লিলি ফুলের দেশ কোনটা? কানাডা। দেখেছেন? বলছে লিলি ফুলের দেশ কোনটা? কানাডা। ম্যাপল পাতা কি পাতা? এই সেই ম্যাপল পাতার দেশ হচ্ছে কানাডা। এই জন্য কানাডার জাতীয় ফুলের নাম হচ্ছে লিলি ফুল, আর কানাডার জাতীয় প্রতীকের নাম ম্যাপল পাতা। বলছে কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? কানাডা। কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? কানাডা। এই কানাডার জাতীয় ফলের নাম কি? পেঁপের দিন তত্ত্ব আবিষ্কার করে কে? মাকসুলের বাড়ি কোথায়? কি পড়া, কেমন লাগছে? পড়াটা কি সুন্দর হতে পারে, হচ্ছে আমরা কি করি? মুখস্থ করি। বলছে লিলি ফুলের দেশ কোনটা? কেমন লাগছে এবার কি বুঝতে পেরেছেন তো? আমি বলছি কেন যে মায়া ভরা পড়া। বলছে লিলি ফুলের দেশ কোনটা? ম্যাপল পাতার দেশ কোনটা? কারণ জাতীয় ফুলের নাম কি? বলছে কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? কারণ জাতীয় ফলের নাম কি? পেঁপের দিন তত্ত্ব কি আবিষ্কার করে? মাকসুলের বাড়ি কোথায়? ইনি আবার কিন্তু পাটের দিন তত্ত্ব আবিষ্কার করে। কিসের দিন তত্ত্ব? এ যদি বাংলাদেশের পরীক্ষায় আসে, মাকসুল প্রথম কিসের দিন তত্ত্ব আবিষ্কার করে? সবাই কি পারবে জানেন? কিন্তু হবে কোনটা? পেঁপে। এই জন্য আসল গুরুর কাছে পড়তে হয় নাই, ভুল হয়ে যাবে। একটা ভুল হলে আপনি 10,000-এর নিচে। এ হচ্ছে এত কম্পিটিশন। আপনি কি ভাবছেন শুধু আপনারাই পরীক্ষা দিচ্ছেন? সারা বাংলাদেশ আনাচ্ছে কানাচ্ছে শত শত হাজার হাজার স্টুডেন্ট এই নার্সিং এর জন্য পড়ছে, এবং যারা মেডিকেলে চান্স পাবে না তারা আপনাদের সাথে পরীক্ষা দেবে। সত্য না মিথ্যা? এটা কখনো ভুলে যান না, যেটা সিম্পল কোন জিনিস, এটা খুব কঠিন জিনিস। এই জিনিসটা বলছে, এই জন্য আপনি ভুল ডিসিশন নিতে পারেন না। ভুল ডিসিশন নিলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে মনে করেন একজন আপনি ভ্যানে উঠেছেন বা রিক্সায় উঠেছেন, আর একজন ট্রাকে উঠেছে। ভ্যান আর রিক্সার সাথে ট্রাকের গতির বেগ কোনটা বেশি বলেন তো? আর একজন হেলিকপ্টারে উঠেছে, আর একজন সুপারসনিক প্লেনে উঠেছে। কি আগে যাবে? এই জন্য আপনি খেয়াল করেন, আপনার টাকার মূল্য আছে, যেটা বেগ বেশি সেই গাড়িতে উঠবেন। রিক্সা ভ্যানে উঠে ঢাকায় পৌঁছাতে পারবেন না, ডাক্তার হতে পারবেন না। আমার ভাষাটা বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে করে। তাহলে এই পাট বিদেশের বাজারে কি নামে পরিচিত জানেন? গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ। কি ফাইবার? আচ্ছা, এই ফাইবার মানে আঁশ বা তন্তু। ফাইবার মানে কি? আঁশ বা তন্তু। খেয়াল করেন, ফাইবার লেখার সময় কি লেটার ইউজ করেছি দেখেন তো? এই জন্য ফাইবার বেশি হয় ফরিদপুর,
তাহলে পাট বেশি হয় কোন জেলায়? দেখেছেন পাট বেশি হয় কোথায়? খুব ভালো করে খেয়াল করেন। সেই পাটের ডিমটা তো আবিষ্কার করেছে কে? আমরা জানি যে মাকসুদ স্যারের বাড়ি আছে বাংলাদেশে, কিন্তু পরীক্ষায় আসে মানুষের কোন জেলায়, তাহলে উত্তর হবে কি? ফরিদপুর। এবার যারা সত্যি করে বলো কেমন লাগছে? ভালো লাগছে তো? অন্য জায়গায় কি ক্লাস করেছো? এই প্রথম করছো তাই না? করলে বুঝতে পারতে যে ওর আর এখানে ভিন্নতর, তাই না? ধন্যবাদ, খুব ভালো লাগলো। তাহলে লিলি ফুলের দেশ কোনটা? নাফল পাতার দেশ কোনটা? কানাডার জাতীয় ফুলের নাম কি? তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি বলতো? শাপলার ইংলিশ বলতো? দেখেছি ওয়াটার লিলি। তাহলে লিলির সাথে লিলির মিল আছে কি নেই? এই জন্য পরীক্ষায় আসে বাংলাদেশের জাতীয় ফুলের সাথে কোন দেশের জাতীয় ফুলের মিল আছে? বাংলাদেশের জাতীয় পতাকার সাথে যেরকম জাপানের, আর ফুলের সাথে কি কানাডা। বলছে কানাডার কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? কানাডার জাতীয় ফলের নাম কি? এবার জিন তত্ত্ব আবিষ্কার করে কে? মাকসুলের বাড়ি কোথায়? পাটের জিন তত্ত্ব আবিষ্কার করে কে? তাহলে পাট বেশি হয় কোন জেলায়? আর মাকসুলের বাড়ি মানুষের কোন জেলায়? দেখো মুছে দেওয়ার পরেও আমাদের ব্রেনটা কি সুন্দরভাবে কাজ করে। যদি আমি মুছেও দিই তাও আমাদের ব্রেন কি করে? কাজ করে। এই কাজ করাটার মানেই হচ্ছে সুপারসনিক ব্রেন আমাদের। এই মুছে দেওয়ার পরে আমাদের ব্রেন কি করবে? কাজ করবে। কারণ একটা জিনিস দেখেন, খুব ভালো করে তাড়াহুড়া করার দরকার নেই। স্টার 247 হ্যাশ বিকাশ, এ তো বিকাশ তাই না? স্টার 247 হ্যাশ প্রত্যেকের কারণ, আমি প্রত্যেকের কারণ আবিষ্কার করি। বলছে এর নাম বিকাশ হলো কেন রে? আরো তো অঙ্ক ছিল, 7 ছিল, 9 ছিল, 10 ছিল, 11 ছিল, এটা হলো কেন? হলো এই জন্যই, বলছে রাত দিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। কি সুন্দর কথা, রাত দিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। যখন আসবেন তখন পাবেন বিকাশ। কি সুন্দর, দেখেছেন তো? এই জন্য এই 3টা অঙ্ক এত দামি। ঠিক আমার তো আর বিকাশের খেলা না, আমাদের সাধারণ জ্ঞান শেখানোর খেলা। এর থেকে আমি সাধারণ জ্ঞান তৈরি করেছি যে বাচ্চারা সবসময়, বাচ্চারা যে যা পছন্দ করে। আমি বললাম যে তুই কোন দলের সামর্থ্য? ব্রাজিল। গাধা, আমি না স্যার, আমি ব্রাজিল না, আমি স্যার আর্জেন্টিনা। ও তুই আর্জেন্টিনা আর আমি ব্রাজিল, তাই না? কি লেখা রয়েছে? কি বোঝেননি? আর্জেন্টিনা এ বোঝেননি? বোঝেননি? ব্রাজিলের সমর্থ বলছে পাশা তোর মেসি তো পসা। কে পসা? মেসি কি পসা? বলছে কেন এই কথা বললি কেন বন্ধু? বলছে তিনি বল মারার সময় নাক করে বকেট ঠোঁটের মতো। মেসি পসা, বল মারার সময় নাকটা কেমন করে? বকেট ঠোঁটের মতো। এটা কথা বললাম। এই লাইনটা মুখস্থ করা কি খুব কঠিন? কি হয়ে যাবে জানেন মুনি? কোন নদী কোন জেলা মানুষে ঢুকেছে এটা পরীক্ষায় আসে। মেসি, মেতে মেঘনা, শীতে সিলেট। মেঘনা নদী কোন জেলা মানুষে ঢুকেছে? মুখস্থ করে দরকার আছে? পসা, পথে পদ্মা, চাপে চাপাই নবগঞ্জ। পদ্মা নদী কোন জেলাতে? পুরো কি সুন্দর। তিনি তিতে তিস্তা, মিতে নীলফামারী। তিস্তা নদী কি জেলাতে? নাকে নাক, বলছে নাতে নাপ, পথে কক্সবাজার। নাপ নদী কোন জেলাতে? মুখস্থ করার কিছু আছে? তাহলে এরকম করে যখন আমি পড়ানোর পরে এই শীটটা যখন আপনাদেরকে দিয়ে দেবো, একটা পেজ, কয় পেজ? কেমন লাগবে তাই না? রস্যিকার মধ্যে না হলে দন্তেশা, 63টা শেষ। পড়ে দেখছেন? তাহলে শ্মশানের সাথে কি হবে? ব হবে না ম হবে? বলে আপনার মেধা নেই বলে আপনি পারছেন কেন স্যার, তাই না? আপনি বলে মেধা নেই। তাহলে আমি আর আমার বোন কোথায় ছিলাম? বিয়ে করে কয়জন হলাম? দেশে বাড়ি তার সময় কি ফুল কিনেছিলাম? ঘর ঢুকে কাকে দেখতে পেলাম? মাকে দেখে লাল গোলাপ ফুল কোথায় ফেলে দিলাম? কার পায়ে হাত দিলাম? আপনি পারছেন স্যার, আপনি পারছেন। এই যে পড়া, তাহলে আপনি পারছেন কি পারছেন না বলেন তো? তাহলে আমরা এখান থেকে বিকাশ থেকে কি নিচ্ছে তাই দেখেন। বলছে ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছে। কয়েকশো বছর? চলে গেছে কত সালে? তাহলে ব্রিটিশরা চলে গেছে কত সালে? আচ্ছা 47 লিখতে কয়টা অঙ্ক দেখেন তো? 2টা। এদের 2 দেশের জন্ম হয়েছিল। কয় দেশের? একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত। তাহলে পাকিস্তানের জন্ম কত সালে? ভারতের জন্ম কত সালে? এই 47 কত প্রশ্ন আছে তার ঠিক নেই। তাহলে বিকাশ থেকেও উত্তর না প্রশ্ন না যায়, এটা আমি দেখাচ্ছি কি দেখাচ্ছি না? তাহলে যত কিছু আছে সব থেকে কি করা যায়? প্রশ্ন না যায়। কারণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ কোনটা কোনটা? হ্যাঁ ও আচ্ছা, থ্যাংক ইউ, বলে দিচ্ছি। দেখেন, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 15। খেয়াল করেন, একটা 14 আর একটা 15। কোনো কিছু ভাববেন না,
কমন সেন্সটা ফিল করবেন, এটা কমন সেন্সের খেলা। এবার আপনি বলেন ভারত বড় দেশ না পাকিস্তান বড় দেশ? এই জন্য বড়, এই জন্য 15, আর পাকিস্তান ছোট এই জন্য 14। ওটাও ভাবার দরকার নেই। দেখেন পাকিস্তান আর ভারত কয় দেশ? পাকিস্তান লিখতে গেলে কি আছে গো? এই নম্বর করলাম প্রিপেইড। প্রিপেইড মানে আগে, আর পোস্টপেইড মানে কি? তাহলে যদি আগে যদি 14 হয়, পরে কত? 15। কেমন লাগছে? কিছু পড়ার নেই তো, আমার কথা বোঝেননি? কিচ্ছু পড়ার নেই, শুধু বোঝার আছে। তাহলে আমি যে এখন যদি আমি আপনাকে এখন বলি যে এই ছাত্রছাত্রী ভাই বোনেরা কথা বলেন না, প্লিজ কথা বলেন না, ঢাকা লিখতে কয়টা বর্ণ? তাহলে এবার আপনারা বলেন ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? এটাকে আপনার মুখস্থ করা লাগবে স্যার। এই কথা যদি আপনার ধরি, আপনি আমাকে পাগল বলেন স্যার, অন্যটা ধরেন, তাই না? তাহলে আমার সব প্রশ্নের ভিতরে এইটা না, শুধু পৃথিবীতে যত প্রশ্ন আছে সব প্রশ্নের এরকম মালা গাথা আছে আমার কাছে, সব প্রশ্ন। কারণ কেন, প্রশ্নের কেনটা আমাদের জানতে হবে। তাই দেখেন এই যে লিখলেন, তখন আমি সমাস লিখতে কি লিখছি? সমাস। প্রথম বড়টা কি দেখেন তো ভাই? এই জন্যই সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সারাদিন মুখস্থ করে সমাস, এই জন্যই সংক্ষেপণ। মিল আছে নাকি দেখেন তো? বলছে এই সমাসের সাথে কার মিল আছে? উত্তর হচ্ছে সন্ধির। কার? সমাস, এই জন্য কি? সন্ধির। তাহলে সমাসের সাথে কার মিল আছে? মিলছে নাকি তাই বলেন দেখো। বলছে এই সমাস, এই সমাস কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সমাস, এই জন্যই সংস্কৃত, আরবি হলে হবে না, এই জন্যই সংস্কৃত। বলছে সমাসের পদ কয়টি? ছাত্রছাত্রী ভাই বোনেরা, পদ লিখতে কয়টা বর্ণ? এই জন্য সমাসের পদ কয়টি? এবার বলছে সমাস প্রধানত, প্রধানত, প্রধানত লিখতে কয়টা বর্ণ? এই জন্য সমাস প্রধানত কয় প্রকার? তার মানে এরপরে লিখলাম অলুক, অলয়স্যক, অলুক লিখতে কয়টা বর্ণ? এই জন্য অলুক সমাস কয় প্রকার? কি পড়বেন আপনি? কি পড়বেন বলেন যে এটা কঠিন, তাই না? কি পড়বেন? তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাসের সাথে কার মিল আছে? সন্ধির। সমাস কোন ভাষা থেকে আগত? সমাসের পদ কয়টি? প্রধানত কয় প্রকার? অলুক সমাস কয় প্রকার? মিলছে নাকি তাই দেখেন তো স্যার। এটা আপনার লিখিত হবে না এমসিকিউ হবে? দেখলে তো আপনি পারবেন। পরীক্ষা আসলে যে দেখলি এই সমাসের পদ কয়টি, পদ লিখতে কয়টা বর্ণ, তাই না? তাহলে এখন যদি বলা হয় এই কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত, তাহলে আমাদের এই পড়ার ভিতরে কি কোনো ফাঁক আছে বলেন? আমি এই পড়ার ভিতরে কোনো চাপ আছে বলেন স্যার? কারণ আমি লিখলাম এই হোয়াইট হাউস, কি হাউস লিখলাম? হোয়াইট হাউস। হাউস মানে বাড়ি, এটা আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন, এটা বাড়ি। তাহলে এটা 6 তলা বিশিষ্ট, কয় তলা গো? তাহলে হোয়াইট হাউস কয় তলা বিশিষ্ট? আমেরিকার প্রেসিডেন্ট 3 তলায় বাস করে, কয় তলায়? তাহলে আমেরিকার প্রেসিডেন্ট কয় তলায় বাস করে? 6 আর 3 গুণ করলে কত হয়? খুব খেয়াল বলি, 6 আর 3 গুণ করলে কত হয়? 9। খেয়াল করবেন একটু, একটু প্লিজ খেয়াল রাখবেন। তাহলে 6 আর 3 গুণ করলে কত হয়? এই জন্য এটা 18 একর জমির উপর, কত একর? এই জন্য এটা 18 সালে, কত সালে? 18 সাল নির্মাণ হয়েছিল। কি হাউস? এই জন্য হোবান, কি নাম? তাহলে হোয়াইট হাউসের স্থপতিকে পড়া কি মনে থাকছে? পড়ালাম, মনে করলাম, ধরছি। হোয়াইট হাউস কয় তলা বিশিষ্ট? আমেরিকার প্রেসিডেন্ট কয় তলায় থাকে? এটা কত একর জমির উপর? এটা কত সালে নির্মাণ হয়েছিল? এর স্থপতিকে হোবান, হোয়াইট হোবান। মিলেছে নাকি তাই দেখেন। দেখেন এটা যদি আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, আপনাদেরকে কাউকে, উনি আপনি বলেন একটু ভাই, হ্যাঁ বলেন ফেসবুক কত সালে আবিষ্কার হয়? কয় তারিখে গো? ফাইন। এবার একটা বলেন কি মাসে? আচ্ছা, আরেকটা প্রশ্ন বলেন কাগজ শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? গরুর দুধে প্রথম আর্সেনিক ধরা পড়েছিল কোথায় বলেন না কেউ? গরুর দুধ। হয়েছে কি হয়নি? সাবাস। এখনো প্রশ্ন শেষ হয়নি কিন্তু, যে প্রশ্ন ধরার জন্য দাঁড় করাইছি পূর্বেটা মনে আছে নাকি তাই বলেন তো? হোয়াইট হাউস কয় তলা বিশিষ্ট? কথা বলেন না প্লিজ। আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট কয় তলায় বাস করে গো? এটা কথা বলেন না, এটা কত একর জমির উপর? সাবাস, এক্সেলেন্ট। বসেন বসেন। পারছে কি পারছে না? আপনার কি ভয় করছে? আমার ধরলে মনে হয় পারবো না, না ভয় আছে? না পারা কিছু আছে ভাই? তাহলে এই যে আমরা প্রশ্ন পড়াচ্ছি, তাই না? এখন যদি আপনি একটু বলেন তো স্যার, আপনি শ্বশুরের সাথে কি হবে আর শ্মশানের সাথে কি হবে গো? পারছে কি পারছে না? আচ্ছা এবার আপনি বলেন তো মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? কেউ কথা বলেন না প্লিজ, মনে নেই অপশন। আমি এখন আপনি বলেন স্যার আমাকে অপশন দেন,
স্যার পাশা স্যার অপশন দেন। পাশা স্যার অপশন দিচ্ছেন। মদ শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর। পেরেছে কি পারিনি? এক্সেলেন্ট, সাবাস। না পারা কিছু আছে ভাই? আপনি বলেন তো ভাই, ঘড়ি শিল্পের জন্য কোন দেশ বিখ্যাত? কেউ কথা বলেন না। পেরেছে কি পারিনি? ধন্যবাদ ধন্যবাদ। এর মানে কি, যদি নাও পারেন, যদি অপশন দেওয়া হয়, পারবেন কি পারবেন না? আসলে এই পড়ার থিওরিটা কি ভুলে যান। যে যত ভুলতে পারবে সে তো জ্ঞানী। তার উদাহরণ দিচ্ছেন, আমার কথা না, কোনো কথাই আমার না, সব সংগৃহীত কথা। আইনস্টাইন তার নিজের বাড়ির টেলিফোন নাম্বার ভুলে যেত, নিজের বাড়িটা কোন জায়গায় চিনতে পারতো না। হ্যাঁ, একদিন সে ট্রেনে একটা সেমিনারে যাচ্ছে, টিকিট হারাই গেছে। চেকআপ যখন টিকিট যে টিটি চেকআপ করে, সে তখন এসে টিকিট চেয়েছে, তো খুঁজে খুঁজে টিকিট পাচ্ছে না। তখন টিটি বলেছে, স্যার আপনাকে আমি চিনি, টিকিট দেখানো লাগবে না। বলছে, না রে বাবা, আমি ওই জন্য টিকিটটা খুঁজছি না, ওই টিকিটের গায়ে ঠিকানা লেখা আছে আমি কোথায় যাচ্ছি। দেখেছেন তো? তাহলে সে যদি পৃথিবীর সেরা জ্ঞানী হয়, আইনস্টাইন বৈজ্ঞানিক হয়, আর আমরা মনে করলাম ভুলে গেলে আমরা বলে তোর মতন গাধা দিয়ে হবে না, তুই প্রশ্ন ভুলে যাস। ভুলে গেলেই তো জ্ঞানী। আর যদি না ভুলতে পারেন, ওই সেই ক্লাস 6-এ বা 8-এ একটা প্রেম করেছেন, এখনো ভুলতে পারেননি, আর বন্ধু কোনো চাপ নেই, এখনো ভুলতে পারেননি, তাহলে আপনি মাথায় চাপ নিয়েছেন ভাই। আমার কথা বুঝলেন তো? এই জন্য আমরা রিকোয়েস্ট করছি ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাকে চলে আসি, সব প্রশ্নগুলো আমরা কিভাবে পড়াবো। আমি যদি আপনাকে বলি যত জেলার সাথে রং থাকবে সেই জেলাটা হবে তিস্তা নদীর তীরে, শেষ। যত জেলার সাথে রং থাকবে সেই জেলাটা কোন নদীর তীরে হবে? তাহলে রং দিয়ে একটা জেলার নাম বলেন তো। ফাইন, রংপুর। তাহলে রংপুর কোন নদীর তীরে গো? যদি বলতাম নীলফামারী, নীল একটা রং না গো, তাহলে কোন নদীর তীরে? যদি বলতাম লালমনিরহাট, লাল একটা রং না গো, তাহলে কোন নদীর তীরে? আরে পড়া মুখস্থ করেছে, পড়া কি সুন্দর ছিল। এখন যদি পরীক্ষা আসে যে পাশা স্যার 3 বিঘা করিডোর কয় বিঘা, লিখতে কি তি আছে না, আবার তিস্তা লিখতে কি আছে? 3 বিঘা করিডোর কোন নদীর তীরে? তিস্তা নদীর তীরে। মিল আছে নাকি তাই বলেন? তাহলে এরকম করে আমি যদি এরকম বলতাম যে ঝালকাঠি, কি কাঠি? ঝালকাঠি একটা জেলার নাম, কি কাঠি? এটা হচ্ছে বিষখালী নদীর তীরে, কি খালি? ঝালখালি মানে তুই কি খালি? বিষখালী। তুই ঝালখালি মানে বিষখালী, বুঝলেননি? খালি পড়ার ভিতরে যদি এরকম মজা করে পড়তেন, আপনাকে পড়া চাপ দিত, আর আপনি মুখস্থ করছেন বলি আধা ঘন্টা 1 ঘন্টা পড়ার পরে আর ভালো লাগে না, কারণ মুখস্থ করছেন। আর এরকম করে দেখ প্রত্যেকটা পড়ার ভিতরে কি মায়া আছে, কি সুন্দর করে মায়া লুকানো আছে, আমরা কিন্তু ফিল করতে পারিনি। আমরা আজকে টিচাররা কি বলছে, আজকে তুমি 7-এর ঘরের নামটা পড়ে আসবা, বাচ্চাদের এখন চাপ দিচ্ছে, না পারলে ওই বাচ্চাদেরকে থ্রেট করছে। আরে নামটার যুগ কি এখন আছে? আমার দাদারা পড়েছে, তাহলে এখন সব কোনোটাই নাম তো পড়া লাগবে না, একটা নিয়ম জানলে আর কোনো নামটা পড়া লাগবে না। তাহলে নিয়ম জানতে হবে কয়টা? একটা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত সব শেষ। তাহলে 1 থেকে 20 পর্যন্ত আর মনে রাখা লাগবে না। বলছে দেখেন 12 গুণ 12, একটা নিয়ম, আর কিচ্ছু না। কি নিয়ম? প্রথম 2টা গুণ, তারপরে এই দুটোই আবার যোগ, এও এক কমন। শুধু এই কথাটা আপনার মনে রাখতে হবে, প্রথম 2টা গুণ, ওই দুটো আবার পরে কি যোগ, এখানে এক কমন। এই কথাটা যদি আপনি মনে রাখেন, আর কোন জন্মে আপনাকে নামটা পড়া লাগবে না। তাহলে এই কথাটা আপনার খাতায় লিখে রাখবেন, সমস্যা কি? প্রথমবার কি করবেন গো? গুণ, তারপরে ওই সংখ্যায় পরের বার কি করবেন? আর যা কমন তাই কমন একটা বসাই দেবেন, শেষ শেষ। তাহলে এইবার যদি বলা হয় এই দুটো যদি প্রথম গুণ করি কত হয়, আবার এই দুটো যদি প্রথম যোগ করি কত হয়, এও এক, কত হলো? 144। 144। কেন আপনি ক্যালকুলেটর ইউজ করবেন? ক্যালকুলেটর আবিষ্কার করেছে কে? মানুষ। সে মানুষ যদি ক্যালকুলেটর আবিষ্কার করে, তাহলে জ্ঞানী কে? ক্যালকুলেটর না মানুষ? তাহলে কিসের ক্যালকুলেটর রে? কিসের ক্যালকুলেটর? অথচ আমরা একটু না হলে একটা গুণ আমরা পাচ্ছি না। এটা টেকনিক। কারণ ওস্তাদ যদি ভালো না হয় স্যার আপনি পারবেন না। এজন্য ওস্তাদের খেলাটা হচ্ছে আসল। ওস্তাদ ভালো না হলে আপনি চান্স পাবেন না। যা ভাবছেন তা না। অনেকে আপনাকে খুশি করবে, আমি শিক্ষক হিসাবে আপনাকে খুশি করতে পারি না, কারণ চান্স পাওয়াটা কি কঠিন ব্যাপার। এজন্য সবসময় ভালো টিচারের কাছে পড়বেন। তাহলে এটা যদি আপনি পারেন, আমি যদি এখন দিলাম যে 12 গুণ 13 কত হবে বলেন তো?
পারছেন না? দেখেন এইটার এটা কি করবেন তাহলে কত হলো, আর এটা কি করবেন তাহলে কত হলো, কেমন লাগছে? গুণ করে লাগবে কি হওয়ার, ওই দিকটা কাছে কেন বুঝেছি নাকি তাই বলো? দশ মিনিট ক্লাস করবেন আর 10 মিনিট মোটিভেশন দিয়ে দিবেন। হ্যাঁ সময় কিন্তু নাই, 10টা ও আচ্ছা আচ্ছা বুঝে যাচ্ছে। ঠিক আছে 10 মিনিট ক্লাস, 10 10 মিনিট মিনিট আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন শুরু করবো মোটিভেশন। সবাই কি এটা বুঝতে পেরেছেন গো? এখন যদি বলা হতো যে 11 গুণ 11 কত হবে বলেন তো, তাহলে কত 1 2 1 100 কত, কেমন লাগছে গো? হ্যাঁ 18, এটা তো খুব ফাইন কথা ভাই। দেখেন 18 গুণ, ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো এজন্য ধরলো। এই 8 আর 8 গুণ করলে কত হয়? 16 হয়। খুব ভালো করে বললেন। সবসময় আমার ক্লাসে কয়টা জিনিস আমি আপনার কি করে রাখতে বলেছি ভাই? 5টা। একটু ভালো করে কথা বলবেন। তাহলে 8 আর 8 গুণ করলে 64। 64 কত হয় গো? হাতের কত? সেটা পরের সাথে বসে যাবে। আর 8 আর 8 যোগ করলে কত হয়? 16 আর 6 কত? 22 কত? হাতের কত? এও এক আর হাতের কত? তাহলে কত হলো? মনিবার গুণ করে দেখো। এবার বুঝতে পেরেছো? যদি এরকম থাকতো 17 গুণ 17, 17 গুণ 17, তাহলে কি একই না? তুমি এবার দাঁড়া, তুমি তো সায়েন্সের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার কেমন লাগলো মন থেকে বলো? এই নিয়মটা কেমন লাগলো? কোন নামটা পড়া লাগবে? অঙ্কের সময় আমরা চোখের পলকে শেষ। বসো, ধন্যবাদ। তাহলে আমাদের কিচ্ছু পড়া লাগবে না। এইভাবে যদি আমরা সব পড়া পড়তে পারি ইনশাল্লাহ, তাই না? একটা জিনিস দেখো, লিখলাম আ না রস, কি লেখা রয়েছে? আমি মূলত আজকে সব দেখাচ্ছি কেন, আসলে বোঝাতে চাচ্ছি যে পড়াটা কঠিন না। আনারস শেষে কি বর্ণ আছে? আছে কি নাই? এই জন্য এই আনারসে আছে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক। এই যে সাইট্রিক, আনারস আর সাইট্রিক মিলেছে নাকি? আচ্ছা, এবার যদি বলা হয় যে লেবুর রস, ওটা তো রস, তাহলে লেবুর রসও কোন অ্যাসিড আছে? ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই তেঁতুল টক না মিষ্টি? টার্টারিক অ্যাসিড। কোন ফল না পাইলে শিয়ালে সে গল্প, কোন ফলটা না পাওয়ার কারণে টক বলেছিল? তাহলে আঙ্গুর ফল কিসের চিহ্নে তুলে রয়েছিল? টক। এদের আঙ্গুরে কোন অ্যাসিড আছে? ভাষা বলছে যে কলা আর গাজর সরিয়াট 8 টাকায় মেলা পাওয়া যায়। গ্রামের ভাষা, কলা গাজর 8 টাকায় মেলা পাওয়া যায়। মেলা বোঝেন মানে অনেক। ওর মেলা টাকা আছে, ওরা মেলা মাছ মারিছে, ওরা মেলা আম পারিছে। গ্রামের ভাষা, কলা গাজর 8 টাকায় মেলা পাওয়া যায়। এটা অ্যাসিডের ভিতর আছে ম্যালিক অ্যাসিড। কি অ্যাসিড? তাহলে কলাতে কোন অ্যাসিড আছে? ম্যালিক। গাজরে কোন অ্যাসিড আছে? এই গাজরের ভিতর বর্গের যাচ্ছে না, এই জিনিস জাম, জামও কোন অ্যাসিড আছে? 8 সরিয়াট, আতে আপেল, টতে টমেটো। আপেলে কোন অ্যাসিড আছে? ম্যালিক। টতে টমেটোতে কোন অ্যাসিড আছে? তাহলে কলা গাজর 8 টাকায় মেলা পাওয়া যায়। তাহলে খুব ভালো করে ফিল করেন। এবার একটা গল্প বলি, দেখেন মাপড়াগুলো কেমন সুন্দর হয়। মনে করলাম, মনে তুমি একটু দাঁড়াও, এর নাম মনে করলাম শ্রাবণী। কি নাম বললাম? শ্রাবণী। শ্রাবণী ও শীতে সিঁদুর দিয়েছে, আবার কানে ঝুমকা দুল দিয়েছে, দিয়ে আবার বাহারি রঙের শাড়ি পরেছে। এই পরে মানিক আর রতনকে দেখে দেখে টমেটো খাচ্ছে। বসো, খালি মেয়েটার নাম কি দিয়েছি গো? শ্রাবণী। শীতে কি দিয়েছে? সিঁদুর, কানে ঝুমকা দুল দিয়েছে, আর বাহারি রঙের শাড়ি পরেছে। এই পরে মানিক আর রতনকে দেখে দেখে কি খাচ্ছে? এই গল্পটা যদি মনে রাখা হয় কি হয় তাই দেখেন। বলছে মেয়েটার নাম কি? শ্রাবণী। শীতে কি দিয়েছে? সিঁদুর, কানে ঝুমকা দুল পরেছে, বাহারি রঙের শাড়ি পরে মানিক আর রতনকে দেখে দেখে কি খাচ্ছে? এটা হচ্ছে টমেটোর বিভিন্ন জাত, পরীক্ষায় আসে। নাম ছাড়া শ্রাবণী কিসের নাম? টমেটোর নাম। সিঁদুর কিসের নাম? টমেটোর নাম। ঝুমকা কিসের নাম? টমেটোর নাম। বাহার কিসের নাম? টমেটোর নাম। মানিক রতন কিসের নাম? টমেটোর নাম। এগ্রিকালচার ইউনিভার্সিটির 2 জন টিচার, মানিক আর রতন। রতনের মেয়ের নাম শ্রাবণী, ওদের মেয়ের নামও কি? টমেটোর নাম রেখেছে। কি বুঝেছেন? তাহলে কেন এই নামগুলো হলো? টমেটো যখন পেকে যায় সিঁদুরের মতন হয় না?
এই জন্য সিঁদুর। যখন ধরে ঝুমকা হয় না একসঙ্গে, দেখেছেন? এই জন্য ঝুমকা। কিছু পেকেছে, কিছু অর্ধেক, কিছু কাঁচা, বাহারি রং, নাম রেখেছে মানিকার রতন। রতনের মেয়ের নাম শ্রাবণী। তাহলে এগুলো টমেটোর কি বিভিন্ন জাত। আমাদের মানুষের টাঙ্গাইলের মধুপুর নামে একটা জায়গা আছে, শুনেছেন কিনা জানি না। টাঙ্গাইল মধুপুর নামে একটা জায়গা আছে, সেখানে সবচেয়ে ভালো আনারস হয়। মধুর ইংলিশ কি বলেন তো? তাহলে হানি কুইন বলা হয় কোন ফলকে? আনারসকে। আমরা মুখস্থ করি, পাগল হয়ে যাচ্ছে। তাহলে হানি কুইন বলা হয় কোন ফলকে? আনারসকে। এই যে পড়ার সিস্টেম, তাহলে এই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কোনোদিন পড়া মুখস্থ করা লাগবে না। অথচ আমরা কি করি? মুখস্থ করি। আজকে আমি 4 জন বিশিষ্ট দেখাই দিচ্ছি। মনে করলাম ভোলা, কি লিখলাম? 4 জন বিশিষ্ট বাড়ি দেখাই দিচ্ছি। ভোলা, এরপরে নড়াইল, কি লিখলাম? নড়াইল। এরপরে ঝিনাইদহ, ঝিনাইদহ। তার এরপরে লিখলাম নড়াইল, ঝিনাইদহ। এরপরে লিখলাম হচ্ছে ভোলা, নড়াইল, ঝিনাইদহ। এরপরে ফরিদপুর, কি লিখলাম? ফরিদপুর। খুব ভালো করে দেখেন, 4 জন বিশিষ্টের বাড়ি। পড়া সব পড়া আমাদের মুখস্থ করছে। এই যে আমি প্রায় 2 ঘন্টা ক্লাস নিলাম, একটাকে আমি পড়তে বলছি, বলেন তো? তাহলে সব পড়া কিন্তু এইরকম আছে, সব পড়া এরকম। অথচ এখন যদি এরকম আসছে যে স্যার মহেস্থানগড় এটা কোন নদীতে, এবার নিয়ম কি? এখানে কি লেখা রয়েছে দেখেন তো ভাই। এই ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই তোরা তাড়াতাড়ি গড় অঙ্ক কর, দেরি করিস নি, গড় অঙ্ক কর। এই কর দিয়ে একটা নদীর নাম বলে তো? এই যে মহেস্থানগড় কর তো নদীর তীরে, গড় অঙ্ক করো, ওখানে উত্তর আছে কি নেই? তাই না? তাহলে এই দিন করতো নদীর তীরে, তাহলে গড় যার সঙ্গে থাকবে সেটাই কোন নদীর তীরে। আমি এখন লিখলাম যে পঞ্চগড়, কি আছে গো? এখানে গড় আছে না? তাহলে কোন নদীর তীরে? যদি কেউ থাকতো যে 20 গ্রাম, কি গ্রাম? তাই না? এখন আমি দোকানদার, তোমরা এসে বলে দাদা আমাকে 20 গ্রাম জিরা দাও। 20 গ্রাম কি দাও? তুই আসলেই খালি তাড়াতাড়ি করিস। মাপার পরে বললাম ধরো, 20 গ্রাম কি? 20 গ্রাম ধরো। ধরো দি নদীর নাম কি? ধরলা। তাহলে 20 গ্রাম কোন নদীর তীরে? মুখস্থ হয়েছে কি হয়নি? অথচ আমরা কি করি? মুখস্থ করি। তাহলে 20 গ্রাম কি? ধরো। ঠিক এরকম করে কয়জন বিশিষ্টের বাড়ি পড়াচ্ছি? প্রথমটা আমি পড়াবো নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ লিখতে গেলে কি লেখা আছে দেখো তো গো? দন্তেন্য, তাই না? তাহলে এখানে কোনটা দন্তেন্য আছে? নড়াইল। তাহলে নূর মোহাম্মদের বাড়ি কোথায়? এই ঝিনাইদহ যখন লিখেছি হ আছে না, এই জন্য হামিদুর রহমানের বাড়ি। কার বাড়ি? তাহলে হামিদুর রহমানের বাড়ি কোথায়? ঝিনাইদহ। রৌফ, র রস্যু ফ, র আর ফ, র আর ফ কার ভিতরে আছে দেখেন তো? তাহলে রৌফের বাড়ি কোথায়? এখন যদি বলা হয় মস্ত, ময়ৌকার ভয়কার, তাহলে মস্তর বাড়ি কোথায়? ভোলা। তাহলে মস্তর বাড়ি কোথায়? ভোলা। একটু সহজ করে বোঝেন, আমি একবার তাড়াহুড়া করে দিলাম, কেন? সময় চলে যাচ্ছে তাই। এখন যদি আমি আপনাদেরকে ধরা হয়, তাই না? কাকে ধরবো? হাত উঁচু করেন একজনা। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, বলেন, খুব সুন্দর করে বলেন, তাড়াহুড়া করেন না ভাই। হামিদুর রহমানের বাড়ি নিম্নের কোন জেলায় গো? সাব্বাস। আচ্ছা, রৌফের বাড়ি কোথায়? ফরিদপুর। আর নূর মোহাম্মদের বাড়ি কোথায় গো? আর মস্তের বাড়ি কোথায়? এক্সেলেন্ট, ক্লাস দেওয়ার জন্য সাবাস, ধন্যবাদ। তাহলে এই যে লিখতে দেরি, পড়তে দেরি হচ্ছে না, অথচ কত সহজ। তাহলে নূর মোহাম্মদের বাড়ি কোথায়? নড়াইল। হামিদুর রহমানের বাড়ি কোথায়? রৌফের বাড়ি কোথায়? মস্তের বাড়ি কোথায়? ময়ৌকার ভয়কার। ঠিক এইরকম করে লিখলাম হা মি দূর। আচ্ছা, হামিদুর লিখতে কয়টা বলো দেখেন তো? এই জন্য উনি যুদ্ধের সময় 4 নং সেক্টরে ছিল, তাহলে হামিদুর যুদ্ধের সময় কত নং সেক্টরে ছিল? তাই না? এই যে পড়াগুলা আপনাদের চাঁপাইনবাবগঞ্জে, এই চাঁপাইনবাবগঞ্জে একজনের কবর আছে বীরশ্রেষ্ঠের, নাম কি জানেন? তাহলে বলেন তো, যদি পরীক্ষা আসে মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কত নম্বর সেক্টরে ছিল? তাহলে 7 নম্বর। কারণ রাজশাহী বিভাগের জেলা না, তাহলে রাজশাহী বিভাগকে আমি তো বলেই দিছি কত নম্বর সেক্টরে হবে গো। তাহলে আপনার পড়া সব হাতের মুঠোয় চলে আসছে, অথচ আমরা এগুলা কি করি? মুখস্থ করি। এই মুখস্থ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।